আজ মাহফুজের অফিস যেতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। কিছুই করার নেই, গতকাল রাতে নাইট ডিউটিতে একটুও ঘুমাতে পারে নাই, তাই তো সকালে চোখ দুটা লেগে গিয়েছিল। আজকে যে এত ঘুম কই থেকে আসলো? বস যা রাগে তাতে চাকরিটা মনে হয় যাবে। নিজের মাথায় মৃদু আঘাত করে মাহফুজ মনে মনে আজ হয়তো চাকরিটা হারাবি। মাহফুজ বেশ দ্রুত গতিতে তার পা চলিয়ে অফিসে দিকে গেল। এবার চলুন পরিচয়টা জানা যাক। আমি মাহফুজ, একজন বড় অফিসের বডিগার্ডদের। বাকিটা আমার আইডিতে আছে। শহরে একটা ছোট বাড়িতে ভাড়া থাকি। পরিচয় দিতে দিতে অফিসে চলে এসেছি। অফিসে ঢুকতেই বস রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই ছোট লোকের বাচ্চা, তোর অফিসে আসতে কত সময় লাগে? হয় ঠিক মতো কাজ করবি, নয়তো কাজ ছেড়ে দিবি। সরি বস, আর এরকম হবে না। আসলে গতকাল ঘুমাতে পারি নাই তো তাই। ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি আমি কৈফিয়ত চাইছি? বডিগার্ড বডিগার্ডের মতোই থাকবি। যা, গিয়ে নিজের কাজ কর। মাথা নিচু করে গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসলাম। আসলে কোম্পানিটা অনেক বড় আর প্রচুর কন্টেন্ট হয় অন্য সব কোম্পানির সাথে, তাই সব কিছু দেখাশোনার কঠোরভাবে করতে হবে। কিন্তু আজ একটু দেরি হওয়াতে বসের আচরণ তো দেখলেনি। তারপর সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। এসে সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে কম্পিউটারে বসে গেলাম। এখন যদি আমার পরিবার আমার সাথে থাকতো তাহলে কতই না ভালো হতো। এসব কথা ভাবছিলাম আর তখনই আমার কাঁধে কারো হাতে ছোঁয়া পেলাম। তাকে দেখি রবিন সাহেব। হ্যাঁ, রবিন সাহেবও আমার সাথেই বডিগার্ডের কাজ করেন। তিনি আমার থেকে বয়সে বড় হলেও আমরা দুজনই নিজের ভাইয়ের মতো। কি ব্যাপার ভাই? কি ভাবছো তো? না ভাই, তেমন কিছু না, নিজের পরিবার সম্পর্কের কথা ভাবছিলাম আর কি। কেন, আমরা কি তোমার পরিবার নই? দরকার পড়লে আমার বাড়ি থাকবে, আমরাই তোমার পরিবার। আমিও রবিন সাহেবের কথায় মাথা নেড়ে সাড়া দিলাম। তারপর আমার আন্ডারে থাকা গার্ডদের তাদের পজিশন ঠিক করে দিয়ে আমাদের ডিউটি শুরু করলাম। সিসি ক্যামেরা কোম্পানির প্রত্যেকটা কোণায় সেট করা। সেগুলোতে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয় সব সময়, কারণ যে কোনো সময় কেউ অ্যাটাক করতে পারে, আবার কোনো দুর্ঘটনা হয়েও যেতে পারে। এদিকে বসের ম্যানেজার নীলা বসের কেবিনের সামনে এসে দেখে বস কোনো একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভেতরে ঢুকে বসের সামনে চেয়ারে বসে পড়ে, তারপর ফাইলটা টেবিলের উপর রেখে বসের দিকে এগিয়ে দেয়। স্যার, এই ফাইলটাতে কয়েকটা সাইন লাগবে। আপনার এই প্রজেক্টে হাতে এসেছে, আমরা অনেক লাভবান হতে পারবো। ফাইলটা ভালো করে চেক করে কয়েকটা সাইন করে দেই। নীলা অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছে, আর সেটারই কাজ প্রায় শেষ করে ফেলেছে। তাই বস খুশি হয়ে নীলাকে কংগ্রেস জানাই। নীলাও অনেক খুশি হয়। স্যার, আপনাকে দেখে মনে হচ্ছে কোনো কিছু নিয়ে আপনি অনেক চিন্তিত। আমি কি আপনাকে সাহায্য করতে পারি? না না, আমি ঠিক আছি, তুমি এখন যেতে পারো। ওকে স্যার। নীলা খুশি মনে বসের কেবিন থেকে বেরিয়ে যায়। নীলা আমার খুব ভালো একজন বন্ধু, অনেক ভালো মেয়ে, সবার সাথে মিশুক, বলতে গেলে অফিসের এবং বাইরে আমি ওর বেস্ট ফ্রেন্ড। নীলা এবং বসকে নীলার প্রজেক্ট সম্পর্কে বলতে শুনছিলাম, তাই আমিও কিছুটা জানি। সিকিউরিটির বিষয়টা ভালোভাবে চেক করে বাইরে বের হলাম একটু রেস্ট নেবার জন্য। তখন দুপুর 12টা বাজে। লাঞ্চ করার জন্য আমাদের জন্য আলাদা একটা রুম আছে, বসের কেবিনের সামনে দিয়েই যেতে হয় আমাদের খাওয়ার রুমে। আমি যাওয়ার সময় হঠাৎ নীলা আমাকে ডাক দিল। মাহফুজ, তুমি কি লাঞ্চ করতে যাচ্ছ? হ্যাঁ, লাঞ্চ করতে যাচ্ছি। কিছু না মনে করলে আমার সাথে লাঞ্চটা করতে পারো। না, কোনো সমস্যা নাই, অন্য একদিন করব, বলে নীলার থেকে বিদায় নিয়ে খাওয়ার রুমের দিকে যাচ্ছি। বসের কেবিনের সামনে আসতেই শুনলাম বস কারোর সাথে ফোনে খুব রাগারাগি করতেছে। বসের কথাটা এমনভাবে, তোদেরকে আমি ভয় পাই না, আমার কি ক্ষমতা কম আছে নাকি? ফোনের ওপাশ থেকে কিছু শোনা গেল না। বস আবারও বলল, তোরা যত শক্তিশালী গ্যাং হোক না কেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এত কষ্ট করে নিজের হাতে গড়া কোম্পানি এত সহজে তোরে হাতে দিব না। ওপাশ থেকে কি বললো শুনতে পারলাম না। তারপর বস প্রচণ্ড রেগে গিয়ে গ্যাংয়ের নামটা নিয়ে গালাগালি দিতে শুরু করলেন। তার কুকর্মের কথাগুলো বলতে লাগলেন। গ্যাংয়ের নামটা শুনলেই তো মাথায় রক্ত উঠে গেল। এই গ্যাংটা এই কয়েকটা দিনে এত
এত কুকর্ম করেছে, পুরো নষ্ট করে ফেলছে শহরটাকে। না, আমাকে কিছু একটা করতে হবে। এদের ঠিক করতে রক্তের বন্যা ঝরাতে হবে। তারপর আমি খাবার রুমে গেলাম, কিন্তু কিছুক্ষণ খেতে ইচ্ছে করতেছে না। আর ওদিকে বসের চেঁচামেচি বেড়ে চলেছে। আমি এসবের থেকে দূরে যেতে চাইছি, কিন্তু এসব আমাকে ছাড়তেছে না। কোনো মতে খাবার খেয়ে আবার আন্ডারগ্রাউন্ড রুমে চলে আসলাম। তারপর আমি ফিরোজকে ফোন দিয়ে বললাম, ফিরোজ কল সার্ভিসের কাজ করে, আমার পুরনো বন্ধু। ও প্রথমবার কেটে গেল, কিন্তু দ্বিতীয়বার ধরলো। তুমি এতদিন পর ফোন দিলে, কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা না, শুধু একজনের ফোন কল আর SMS আমার ফোনে ট্রান্সফার করে দিতে হবে। পারবে তো? বস, এটা কোনো কথা বলে? 5 মিনিট ওয়েট করো, আমি ট্রান্সফার করে দিচ্ছি। ফিরোজের সাথে কথা বলে বাকি কাজ শেষ করলাম। তারপর বাসায় চলে আসলাম। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে বিজয় সাহেব, মানে আমাদের অফিসের বস, প্রচুর চিন্তার মধ্যে ঘুরপাক খাচ্ছেন। মাথা যেন কিছুতেই কাজ করছে না। ওদেরকে তো বললে দিলাম আমি ওদের গ্যাংকে দেখে নেব, কিন্তু কিভাবে করব? আমারও সিকিউরিটি ব্যবস্থা কম নাই, আর মাহফুজ আমার সিকিউরিটির সব থেকে বড় সাপোর্ট। কিন্তু ওরা তো সাজ্জাতের গ্যাং, এই শহরে সব থেকে পাওয়ারফুল ওরা। এমন কোনো কাজ নাই যে ওরা করে নাই। সাজ্জাতের নাম শুনলেই পুরো শহর এখন কেঁপে ওঠে। এখন মাহফুজই আমাকে সেভ করতে পারবে। কিন্তু আজ তো সামান্য একটা কারণে মাহফুজকে আঘাত করেছি। উফ, মনটাই খারাপ থাকলে যে কখন কি করে বসি। যাই হোক, মাহফুজের কাছে ক্ষমা চেয়ে নিব, তবু আমার সেফ থাকা লাগবে। পরের দিন সকালে তাড়াতাড়ি উঠে শাওয়ার নিয়ে নিলাম। অনেক সময় নিয়ে তারপর হালকা কিছু খেয়ে অফিসে থেকে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই অফিসে পৌঁছে সোজা আন্ডারগ্রাউন্ড রুমে চলে গেলাম। তারপর মন দিয়ে কাজগুলো করতে লাগলাম। হঠাৎই আমার ফোনে একটা কল আসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে অপরিচিত নাম্বার আমার ফোনে। অপরিচিত নাম্বার কারো ফোন দেওয়ার কথা নয়। তখনই মনে পড়লো আমার ফোন তো বসের ফোনের সাথে কানেক্ট করা। এইসব ভাবতেই ফোনটা রিসিভ হয়ে গেল। তখন এই ফোনটা কানের কাছে নিলাম। কি আপনি? ওর বাপরে কুত্তার বাচ্চা। তুই তুই আবার ফোন করেছিস? ফোন করে কোনো লাভ হবে না। আমি আমার নিজের হাতে গড়া কোম্পানিকে তোদের হাতে তুলে দেব না। সে তোরা যতই পাওয়ারফুল হোস না কেন, দরকার পড়লে আমি পুলিশের কাছে গিয়ে তোদের নামে কেস করে আসব। আমি রাজার বিরুদ্ধে কেস করবি তুই? হা হা হা, তোর মতো পিঁপড়ার বাচ্চা কি করবে আমার? পুলিশের বাপ আমি। সেটা দেখাই যাবে কে কার বাপ। আমি এই রাজাকে এখনও চিনিস নাই তুই। ভালোই ভালোই দিয়ে না দিলে তোর কোম্পানিটাও মাইনের বিস্ফোরণে উড়ে যাবে। আর হ্যাঁ, তোকে একটা কথা বলে রাখি, তোর একটা মেয়েও আছে। শুনেছি যে তোর মেয়ের বিয়ের বয়স হয়েছে। তো দেখে রাখিস তোর এই সবের জন্য যেন তোর মেয়ে শাস্তি না পায়। তোকে 2 দিনের সময় দিলাম, ভেবে দেখ। বলেই বসের মুখের উপর ফোনটা রেখে দিল। এখন বিজয় সাহেবের নিজের থেকে মেয়ের জন্য বেশি চিন্তা হচ্ছে। এখন তো কিছু একটা করতেই হবে। এই কে আসিস? এখনই একটা মিটিং ডাক আর মাহফুজরে ডেকে পাঠাও। কী যে হবে। অন্যদিকে বিজয় সাহেবের তো রাজের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মাইনের কথা শুনে যেন তার কোনো হুঁশটাই। এদিকে এইসব কথাবার্তা শুনে তো মাহফুজের মাথায় রক্ত চড়ে গেছে। ও রাজের এত বড় সাহস যে আমাদের কোম্পানির দিকে চোখ তুলে তাকায়। তারপর বিজয় সাহেব একটা জরুরি মিটিং ডাকে নীলাকে বলে। সেখানে কোম্পানির প্রায় সমস্ত স্টাফই উপস্থিত। একটু পর মাহফুজ আসলে মিটিং শুরু হয়। আপনারা সকলেই জানেন যে আমার সেক্রেটারি নীলার মাধ্যমে অনেক বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এর মাধ্যমে অনেক বড় একটা লাভ হবে আমাদের। কিন্তু সাজাতের যে গ্যাংটা আছে তার বর্তমান দায়িত্বে রাজ আজ রয়েছে। ওদের চোখ আমাদের কোম্পানির উপর পড়েছে। আর সবাই তো জানো আমার একটা মেয়ে আছে, এবার অনার্স 3য় বর্ষে। এখন রাজ বলেছে যদি কোম্পানিটা ছেড়ে না দিই তাহলে ওরা আমার মেয়েকে। আর কিছু বলতে পারল না বিজয় সাহেব চশমার নিচ থেকে চোখের পানি মুছে আবার বললেন, এখন নিজের থেকে আমার মেয়েকে নিয়ে বেশি ভয় হচ্ছি। আমি আমার মেয়েকে হারাতে চাই না। তাহলে আমি কি এখন প্রজেক্টটা ছেড়ে দেব? বিজয় সাহেব এই কথা বলতেই মাহফুজ দাঁড়িয়ে গেল। কার এত বড় বুকের পাটা যে আপনাকে এসবের হুমকি দেয়?
আজ থেকে আপনার সব কিছুর সেফটির দায়িত্ব আমি নিলাম। আপনি নিশ্চিন্তে থাকুন বস, বলেই মাহফুজ মিটিং শেষ করে দেয়। তারপর মাহফুজের শুরু হয় দুদিকের কাজ। এদিকে অফিস, অন্যদিকে বসের মেয়ে। কিন্তু বিজয় সাহেব আরও সেফটির জন্য পুলিশের সাহায্য নেবে বলে থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। প্রচুর গতিতে ড্রাইভ করে থানার সামনে গিয়ে থামে। তারপর সোজা পুলিশ কমান্ডারের রুমে চলে যায়। কমান্ডার বিজয় সাহেবকে দেখে দাঁড়িয়ে যায়, কারণ বিজয় সাহেব দেশের টপ 10 জন ধনী ব্যক্তির মধ্যে একজন। জি বিজয় সাহেব, কোনো সমস্যা হয়েছে আমাকে বলতেন, আমি চলে যেতাম। শুধু শুধু কষ্ট করে আসতে গেলেন কেন? না না, সমস্যা নাই, আপনি দাঁড়িয়ে না থেকে বসুন। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। শুধু কত পুলিশ লাগবে আর কখন লাগবে বলবেন আমাকে, আমি সব ব্যবস্থা করে দিব। এখন আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর বিজয় সাহেব অফিসে এসে সেই দিনের মতো সবাইকে ছুটি দিয়ে দেয় আর মাহফুজকে বিশেষ অনুরোধ করে যেন তার মেয়ের কিছু না হয়। মাহফুজও তার দায়িত্ব ভালোভাবে বুঝে নেয়। আর এদিকে রাজের কাছে খবর পৌঁছে যায় যে বিজয় সাহেব পুলিশের কাছে গিয়েছিল আর পুলিশও তাকে সাহায্য করবে বলে জানিয়েছে। এই কথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। রাজ তখনই তার দলবল নিয়ে থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটু পর থানার সামনে 8 থেকে 10টা গাড়ি এসে দাঁড়ায়। কমান্ডার গাড়িগুলো দেখে চিনে ফেলে যে এটা রাজের গাড়ি। কমান্ডার রাজকে দেখে উঠে দাঁড়িয়ে যায় আর ভয়তে ঘামতে শুরু করে। রাজ এসে একটা চেয়ার নিয়ে কমান্ডার সামনের টেবিলে তুলে দিয়ে বসে। ওই কমান্ডার, এই শহরে তোর মোট কত পুলিশ আছে? মোট 5000 পুলিশ আছে। আমার কত ছেলে পেলে তৈরি করা আছে জানিস? এই শহরে আমার 20,000 ছেলে পেলে তৈরি করা আছে। ওদেরকে একবার বললে তোর কি অবস্থা হবে জানিস? তো রাজের কথা শুনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। কিন্তু স্যার, আমাকে এগুলো বলছেন কেন? বিজয় যে গ্যাং এর কথা তোর কাছে বলেছে সেটা আমারই গ্যাং, আর আমি বিজয়ের কোম্পানি নিব বলছি, তাই তুই ওকে কোনো প্রকার পুলিশ দিয়ে হেল্প করতে পারবি না। আর যদি দেখি যে কোনো পুলিশ দিয়েছিস তাহলে... থাক, আর বলা লাগবে না। আমি বিজয় সাহেবকে কোনো প্রকার সাহায্য করব না। আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তারপর রাজ থানা থেকে বেরিয়ে যায় আর কমান্ডার বিজয়কে ফোন করে বলে যে তাকে পুলিশ দিয়ে সাহায্য করতে পারবে না। পুলিশের কথা শুনে বিজয় সাহেবের তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তিনি রাতটা কোনো মতে পার করে দিয়ে সকালে অফিসে চলে যায়। কোনো উপায় না পেয়ে বিজয় সাহেব মাহফুজকে ডেকে পাঠায়। একটু পর মাহফুজ আন্ডারগ্রাউন্ড রুম থেকে বসের কাছে চলে যায়। গিয়ে দেখে অতিরিক্ত চিন্তায় বসের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বস, আসতে পারি? মাহফুজের কথায় বিজয় সাহেব চমকে উঠলেন। হ্যাঁ মাহফুজ, এসো, ভেতরে এসো। ভিতরে গিয়ে বসের সামনে সোজা হয়ে দাঁড়ায়। আরে তুমি দাঁড়িয়ে থাকলে কেন? চেয়ার দেখিয়ে বসো এখানে। তো অবাক হয়ে গেছেন কাণ্ড দেখে? দ্বিতীয় 2 দিন আগেই এইরকম ব্যবহার করলো আর এখন এত খাতির করতেছেন? তারপর মাহফুজ চেয়ারে বসে মাহফুজের 2টা হাত জোড়ো করে ধরে ফেললে। পরে পুলিশের কাছে যাওয়ার ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত মাহফুজের কাছে সব বলে। আমার মনে হয় পুলিশকে ওই রাজ হুমকি দিয়েছে। এখন আমি কি করব? আমাকে বাঁচাও মাহফুজ। বস, আপনি চিন্তা করবেন না, আমি সব দেখতেছি আর আপনার সিকিউরিটি আরো বাড়িয়ে দিচ্ছি। এই কথা বলে মাহফুজ আবার নিজে কাজে চলে যায়। না, এবার আমাকে ব্যবস্থা নিতে হবে। এই রাজের বংশকে নিপাত করতেই হবে। সেদিনের মতো অফিস ছুটি হয়ে যায়। রাতে মাহফুজ রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সোজা বসের বাসায় চলে যায়। বাসার সামনে মাহফুজ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় বসের মেয়ে বাসা থেকে বের হয়। মাহফুজকে দেখে তো বসের মেয়ে ফিদা হয়ে যায়। মাহফুজ এমনিতেই দেখতে অনেক স্মার্ট, ফর্সা, মুখের চুলগুলো মাঝারি আকারের কাটা আর ওপরে আবার স্টাইল করে রেখেছে। আজকে একটা নীল শার্ট আর সাদা প্যান্ট পরে আসছে। সত্যি বলতে মাহফুজকে অনেক বেশি সুন্দর লাগছে। যে কোনো মেয়েকে ফিদা করতে এতটুকুই যথেষ্ট। তাসফিকে দাঁড়িয়ে থাকতে দেখে মাহফুজ তাকে গাড়িতে বসতে বলল।
ম্যাডাম, দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন, আপনার কলেজে দেরি হয়ে যাচ্ছে। মাহফুজের কথায় তাসফি চমকে উঠে। এতক্ষণ মাহফুজকে দেখে তাসফি একটা ঘোরের মধ্যে ছিল। একবার দেখাতেই মাহফুজকে ভালো লেগে যায় তাসফির। তারপর তাসফি গিয়ে গাড়িতে বসে। মাহফুজ ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর তারা কলেজের সামনে এসে পৌঁছায়। তাসফি গাড়ি থেকে নেমে কলেজে চলে যায়। তাসফিকে নামিয়ে দিয়ে গাড়ির দিকে যেতে লাগলাম। হঠাৎ কয়েকটা ছেলে এসে আমাকে ঘিরে ধরলো আর আমাকে ধরে নিয়ে যেতে লাগলো। কিছু না বুঝে ওঠার আগেই এরকম নিয়ে যেতে লাগলো। এমনভাবে সবাই মিলে ধরছে যে ছুটতেও পারছি না। এই, তোরা কারা? আর এইভাবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই একদম চুপ করে থাকবি, না হলে এখন তোর মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে। ভয়ে চুপ করে থাকলাম আর তাদের সাথে যেতে লাগলাম। ছেলেগুলো আমাকে রাজের কাছে নিয়ে গেল। আর এই শহরে এমন কেউ নাই যে রাজকে চিনে না, আর আমিও তার ব্যতিক্রম নই। আমাকে দেখে এই কুত্তা বাচ্চা, তো দেখছি তোর বসের উপর খুব মায়া। এবার তোর বসকে বাদ দিয়ে তার মেয়ের ওপর নজরদারি করতেছিস। যেখানে আমি তোর বসের মেয়ের দিকে নজর দিয়েছি সেখানে তুই নাক গলাতে গেলি। তোর তো দেখছি খুব দরদ। আপনারা শুধু শুধু বসের কোম্পানির ওপর নজর দিচ্ছেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই, আর কোম্পানি কে দখলে নেওয়ার জন্য বসের মেয়ের দিকে নজর দিচ্ছেন কেন? এবার রেগে গিয়ে ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার কথার ওপর কথা বলার? আর আমি কি করব কি না করব সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে? এটা বলে রাজ মাহফুজের বুক বরাবর সজোরে একটা লাথি মারে। আর মাহফুজ ছুটে গিয়ে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। এত জোরে লাথি মেরেছে যে মাহফুজের মনে হচ্ছে এখনই যেন দম বেরিয়ে যাবে। ওই তোরা কে আছিস? ওই কুত্তাটাকে এমন ভাবে মারবি যেন বাঁচতে না পারে, বলে ভিতরে চলে যায়। সাথে সাথে রাজের অনেকগুলো ছেলে এসে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে। এমন সময় আর ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। রাজের ছেলেরা তখনও মারতে থাকে। একটু পর তারা খেয়াল করে যে মাহফুজের শরীরে আর নড়াচড়া করছে না। একজন নাকের কাছে হাত দিয়ে দেখে যে নিঃশ্বাসও নিচ্ছে না। তারপর ছেলেগুলো মাহফুজকে গাড়ি করে রাস্তায় ফেলে দিয়ে আসে। মাহফুজের নিথর দেহ রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সেই পথ দিয়েই মাহফুজের এক বন্ধু যাচ্ছিল। মাহফুজকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। তারপর ইমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে বিজয় সাহেব এদিক ওদিক পায়চারি করছেন, কারণ মাহফুজের কলেজ থেকে আসতে এত দেরি হওয়ার কথা নয়। আবার কোনো বিপদ হলো না তো? তখন এই মাহফুজের নাম্বারে ফোন করে। মাহফুজের ফোনটা তখন তাহসিন। ফোনের স্ক্রিনে বসের নাম ভেসে ওঠে। তাহসিন তখন ফোন রিসিভ করতেই, মাহফুজ তুমি কোথায়? সে কখন বেরিয়েছো, এখনো আসলে না? প্রথম থেকে শেষ পর্যন্ত বলে। মাহফুজের অবস্থা অনেক খারাপ আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তারপর বিজয় সাহেব ঠিকানা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর হাসপাতালে এসে পৌঁছায়। বিজয় সাহেব মাহফুজের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করেন। এইভাবে 3 দিন কেটে যায় হাসপাতালেই। 4 দিনের মাথায় মাহফুজের জ্ঞান ফিরে আসে। আমার জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখি বস আর তাসফি আমার পাশে বসে আছে। আমি চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলাম যে কোথায় আছি। বস মনে হয় বিষয়টা বুঝতে পেরেছে। তুমি এখন হাসপাতালে আছো? কোনো সমস্যা নাই? এখন তুমি সম্পূর্ণ নিরাপদ? আমাকে এখানে কে নিয়ে আসলো? তোমার এক বন্ধু তোমাকে এখানে নিয়ে এসেছে। তার সাথে আরও কয়েকজন আছে। তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে তাকাতে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে জানি গল্প করছে। আর পুরো হাসপাতালের মাফিয়া ছেলে পেলে দিয়ে ভরা। দেখলাম মাফিয়ার একজন অনেক বড় লিডার সিফাত ভাই দরজার সামনে দাঁড়িয়ে কার সাথে জানি গল্প করছে। আমার জ্ঞান ফিরেছে দেখে সিফাত ভাই আমার কাছে আসলো। সিফাত ভাইয়ের এই পেছনে দেখি তাহসিন ও রুমের ভেতরে ঢুকলো। তাহসিনকে দেখে তো আমি অবাক। হঠাৎ এই তাহসিন কই থেকে আসলো? মাহফুজ ভাই, এখন আপনার কেমন লাগছে? ভাই, অনেক ভালো আছি। আপনি হঠাৎ এখানে? হ্যাঁ ভাই, শুনলাম আপনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন, তাই দেখতে চলে আসলাম। তারপর সিফাত চোখের ইশারা দিয়ে বস আর তাসফিকে পাঠিয়ে দিতে বলল।
বস, আপনি এখন যেতে পারেন। আমি ভালো আছি, আমার বন্ধু এখানে আছে, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বস, কিছুতেই যাবেন আমাকে এইভাবে রেখে। তারপর অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলাম। বস আর তাসফি হাসপাতাল থেকে চলে গেল। শিপাত ভাই আমার কাছে এসে চেয়ার টেনে নিয়ে বসলো। মাহফুজ ভাই, একবার শুধু বলেন আপনার এই ওরকম অবস্থা কে করেছেন? তার মাথা শরীর থেকে আলাদা করে দেবো। আপনার গায়ে হাত দেয় কার এত বড় সাহস? হ্যাঁ মাহফুজ, শুধু একবার বল কে এই কাজটা তোর সাথে করেছে। শুধু একবার তার নামটা বল। মনে মনে ভাবতে লাগলাম, এখন যদি বলে দিই যে কাজটা কে করছে, তাহলে রাজের গ্যাংকে আর খুঁজে পাওয়া যাবে না। কারণ শিপাত ভাই এর পাওয়ার রাজের থেকেও অনেক বেশি। আর শিপাত ভাইয়ের সাথে আমার অনেক দিনের সম্পর্ক। শিপাত ভাই কোনো সমস্যা নাই, আমার কিছুই হবে না। আর এদের সাহায্য করার জন্য আমি নিজেই যথেষ্ট। আর কোনো সমস্যা হলে আপনাকে জানাবো। আর আপনার সব ছেলেদের নিয়ে চলতে চান না, হলে হামলা হতে পারে। ওকে ভাই। তারপর শিপাত ভাই আরও কিছুক্ষণ কথা বলে চলে যায়। তারপর আমি তাসিনকে কাছে আসতে বলি। হ্যাঁ বল। তাসিন হলো আমার বেস্ট ফ্রেন্ড আর আমার ডান হাত। আমাকে মেরেছে রাজ। শিপাত ভাইকে যদি রাজের ব্যাপারে বলতাম, তাহলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তাই তাদেরকে কথাটা বললাম না। আর হ্যাঁ, আমাকে যারা মেরেছে তাদের সবাইকে বিকালের মধ্যে আমার কাছে চাই। তুই চিন্তা করিস না, বিকেলের মধ্যে তোর পায়ের নিচে সবগুলোকে ফেলবো। তবে সাবধানে যাস, যাতে কোনো বিপদ না হয়। আরে তুই থাকতে আমার গায়ে হাত দেওয়ার মতো সাহস কার আছে? তারপর তাহসিন চলে গেল। আমি একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে বিজয় সাহেব হাসপাতাল থেকে সোজা অফিসে চলে গেলেন। অফিসে গিয়ে নিজের কেবিনে বসে ভাবতে লাগলেন যে মাহফুজ তো এখন অসুস্থ, কিন্তু আমার তো আমার মেয়ের সেফটি থাকার জন্য কাউকে লাগবে। কিন্তু কাউকে এখন বিশ্বাস করতে পারছি না। আমার সেফটির জন্য এমন কাউকে লাগবে যাকে আমি বিশ্বাস করতে পারি। বিজয় সাহেব অনেক ভাবছেন, কিন্তু কাউকেই ঠিক ভেবে পাচ্ছেন না। হঠাৎ বিজয় সাহেবের কথা মনে পড়ল, একটা গ্যাংয়ের কথা। যে গ্যাংয়ের লিডার হলো তুহিন। আর তুহিনের সাথে বিজয় সাহেবের অনেক ভালো সম্পর্ক আছে। রাজ, তুমি যতই আমাকে ভয় দেখাও না কেন, আমাকে পিছু হটানো অত সোজা নয়। তখন এই বিজয় সাহেব তুহিনের আস্তানার দিকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। প্রায় 10 মিনিট পরে তুহিনের আস্তানায় গিয়ে পৌঁছালো। তুহিন বিজয় সাহেবকে দেখেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আরে বিজয় আঙ্কেল যে, কী অবস্থা আপনার? তাহসিনের বয়স বিজয় সাহেবের ছেলে পেলের মতোই, তাই আঙ্কেল বলেই ডাকে। এই কে আসছিস, আঙ্কেলকে বসতে দে। তারপর তুহিনের ছেলেরা বিজয় সাহেবকে বসতে দেয়। বলুন আঙ্কেল, এতদিন পর আপনার এই ছেলেকে স্মরণ করলেন, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বাবা, একটা সমস্যা হয়েছে। কী হয়েছে বলুন আঙ্কেল, আমি সব সময় আপনার সাথে আছি। আমাদের এখন জীবনটা সংকটের মধ্যে রয়েছে। একটা গ্যাং আমাদের উপর নজর দিয়েছে, বিশেষ করে আমাদের কোম্পানির ওপর। আবার আমার একমাত্র মেয়ের দিকেও নজর পড়েছে ওদের। তাই কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি আপনার বিষয়টা দেখতেছি। আমি আমার ছেলেদেরকে আপনার গার্ড দেওয়ার জন্য পাঠিয়ে দেব। আপনি এখন নিশ্চিন্তে থাকুন। তারপর বিজয় সাহেব অফিসে চলে যান। অফিসে গিয়ে নিজের কেবিনে যান, কারণ অফিসের কিছু কাজ পড়ে আছে। বিজয় সাহেব কাজ করছে এমন সময় নীলা আসে। স্যার, আসতে পারি? হ্যাঁ নীলা যে, ভেতরে আসো। কোনো কাজ আছে নিশ্চয়ই? জি স্যার, আপনার একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম। আর মাহফুজের কি অবস্থা তাই জানার জন্য আসলাম। হ্যাঁ, আমি এখন ভালো আছি। আর মাহফুজ হাসপাতালে আছে, তুমি চাইলে দেখা করে আসতে পারো। ধন্যবাদ স্যার। তারপর নীলা বসের কেবিন থেকে বের হয়ে নিজের কাজে চলে যায়। আর এইভাবে যে কাল সকালে মাহফুজের সাথে দেখা করতে যাবে। বিকেলবেলার দিকে মাহফুজের ঘুম ভাঙে, তখন নার্স এসে চেক করে যান। নার্স যাওয়ার পর মাহফুজ উঠে বসেন, কারণ আর শুয়ে থাকতে ভালো লাগছে না। তখনই এই কেবিনে তাহসিন ঢুকলো আর মাহফুজের কাছে এসে দাঁড়ালো। মাহফুজ ওদের 5টাকে ধরে নিয়ে আসছে আর আমাদের গোডাউনে আটকে রাখছে। প্রথমত কেউ বলতে চাইছিল না, পরে উপায় না পেয়ে ওদের মাথায় গুলি ঠেকাতে স্বীকার করলো। তোর কোনো সমস্যা হয়নি তো? আরে না, সমস্যা হবে কেন?
আমরা একসাথে 20 জন গিয়েছিলাম, আর তুই থাকতে কারোর এই ক্ষমতা নাই আমাকে টাচ করার। ঠিক আছে, ভালো কাজ করছিস। এখান থেকে ওদের জামাই আদরে রাখ। আমি সুস্থ হওয়ার পর ওদের ব্যবস্থা নিব। তুই এখন নিলয় আর হাবিবকে রাজের ছেলের সাথে মিশে যেতে বলবি, যেন কেউ ঠিক না পায়। তারপর ওদের কাজ হলো রাজ কখন কি করে সব আমাকে জানানো। নিলয় আর হাবিব হলো মাহফুজের ইনফরমার। তারপর তাহসিন মাহফুজের খাবার দিয়ে বিদায় নিলে গ্রাউন্ডে চলে যায়। মাহফুজ বসে খেতে থাকে, কারণ খাওয়ার পর ওষুধ খেতে হবে। এমন সময় তাসবি মাহফুজের কেবিনে ঢুকলো। তাসবিকে দেখে তো মাহফুজ অনেক অবাক হলো। একটু উঠে বসার চেষ্টা করলো, কিন্তু শরীরের ব্যথায় সম্ভব হলো না। এই, আপনি কি করছেন? আমাকে দেখে বসতে হবে না। আর আপনার শরীর এখনো ভালো হয়নি, আপনি শুয়ে থাকুন। তারপর আর কি, তাসিফের কথাই শুয়ে থাকলাম। তারপর তাসিফ আমার কাছে টেয়া টেনে নিয়ে বসলো। আপনার শরীর এখন কেমন লাগছে? হ্যাঁ, এখন অনেকটাই ভালো লাগছে। আপনার শরীর কেমন আছে? এই, আমাকে আপনি করে কেন বলতেছেন? আমি কি আপনার সিনিয়র নাকি? না মানে টানি কিছু জানি না। আমাকে এখন থেকে তুমি করে বলবেন, তাই জানি। তাসিফের হঠাৎ এমন রেগে যাওয়াতে ভয় পেয়ে যাই। আচ্ছা, এখন থেকে তুমি করে বলবো। তুমি করেই বলতে হবে। আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। তারপর তাসিফ আমাকে যা বললো সেটা শুনে পুরাই অবাক হয়ে গেলাম। হ্যাঁ, বলবো না কি না বলবো কিছু বুঝতে পারছি না। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারি না, তাই সোজাসুজি বলে দিচ্ছি। আপনি প্রথম যেদিন আমাকে কলেজে নেওয়ার জন্য আমাদের বাসায় গিয়েছিলেন, সেদিনে আমি আপনাকে প্রথম দেখে আপনাকে ভালো লেগে যাই। জীবনে কাউকে প্রথম ভালোবাসলাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমাকে কি আপনার পছন্দ হয়? তো তাসিফ কথায় কি বলবে ভেবে পাচ্ছি না, একদম চুপ হয়ে আছে। মাহফুজের চুপ থাকা দেখে তাসবি আবারও বলে উঠল, এই, আপনি চুপ করে কেন আছেন? আমাকে আপনার ভালো লাগে নাকি তাই বলুন। দেখো তাসিফ, সেটা কিভাবে সম্ভব? আমার মতো একজন বডিগার্ডকে তুমি ভালোবাসো? তোমার বাবা জানলে তো আমার চাকরি থেকে বের করে দিবে। তাছাড়া আমার আসল পরিচয় তুমি জানো না। আমার আসল পরিচয় জানলে তুমি আমাকে ঘৃণা করবে। আমি কিছু শুনতে চাই না, ব্যাস। আপনি সুস্থ হওয়া পর্যন্ত ভাবার সময় দিলাম, তারপর আপনার সিদ্ধান্ত জানাবেন, বলে দিলাম। আমি তো তাসিফে চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কি জল্লাদ মেয়ের বাবা, মেয়ে বলে কি? আর তাসিফ তো জানে না যে আমি খারাপ কাজ করি। তবে তাসিফকে দেখে কিন্তু একদম হুট পরির মতো। সত্যি বলতে গেলে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর খাওয়া শেষ করে ওষুধ খেয়ে একটু শুয়ে থাকলো। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে আছে। তুহিন তার অনেকগুলো ছেলে পাঠিয়েছে বিজয় সাহেবের সিকিউরিটির জন্য। ছেলেগুলো অফিসে এসে বিজয় সাহেবের কেবিনে ঢুকে যায়। কে তোমরা আর কি চাও? আমাদেরকে তুহিন ভাই পাঠিয়েছে। ও আচ্ছা, তোমরা তুহিনের লোক? আচ্ছা, আমার কোম্পানিকে ভালোভাবে পাহারা দিবে, বিশেষ করে আমার মেয়েকে সেভ করে রাখবে, এটাই তোমাদের প্রধান দায়িত্ব। ছেলেগুলো নিজেদের কাজ বুঝে নিয়ে নিজেদের কাজে চলে যায়। এখন বিজয় সাহেব একটু শান্তি পেলে তখন এই নীলা বিজয় সাহেবের কেবিনে আসলো। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি স্যার। আরেকটা কথা স্যার, আমি একটু মাহফুজের সাথে দেখা করতে যেতে চাচ্ছি, যদি আপনি অনুমতি দেন। ওকে যাও, কোনো সমস্যা নাই, দেখা করে আসো। তারপর নীলা অফিস থেকে বেরিয়ে হাসপাতালেও চলে যায়। তারপর মাহফুজের কেবিনে যায়। ও নীলা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তোমার শরীর এখন কেমন? হ্যাঁ, আমিও এখন ভালো আছি। এইভাবে কিছুক্ষণ কথা বলে নীলা আবারও অফিসে চলে যায়। মাহফুজের এখন বেশ ভালো লাগছে। দুপুরে ডক্টর এসে মাহফুজকে চেক করে রিলিজ দিয়ে গেছে। তারপর তাহসিন এসে মাহফুজকে বাসায় নিয়ে যায়। কিরে তাহসিন, মাল কয়টার কি অবস্থা? হ্যাঁ, ভালোভাবে রাখছি যাতে কোনো সমস্যা না হয়, সেদিকেও খেয়াল রাখছি। ওকে ঠিক আছে, আজকে বিকালের পর্যন্ত জামাই আদর করে রাখ।
বিকালে এসে আমি মিষ্টিমুখ করব ওদের। ওকে, তুই এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নে, পরে গোডাউনে আসবি। বলে তাহসিন চলে যায়। আমি কাপড়গুলো খুলে ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেলাম। এতদিনে হাসপাতালে শুয়ে শুয়ে শরীরের জং ধরে গেছে। অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম, তারপর রুম থেকে বের হয়ে কিছু খেয়ে নিলাম। এভাবে দেখতে দেখতে বিকাল হয়ে গেল। তখন গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। একটু পর গোডাউনে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাজের 5টা ছেলেকে তাহসিন শিকল দিয়ে বেঁধে রেখেছে। আমি ওদের কাছে যেতেই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, ওই তোকে না আমরা মেরে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, তাহলে বেঁচে গেলে কেমনে? কুত্তার বাচ্চা, তোর বাপকে কখনো মরে নাকি? আমি মারা গেলে তোদের শরীরের থেকে জানটা আলাদা করবে কে? বলেই সজোরে বুকের মধ্যে একটা লাত্তি মারলাম। আমার আসল পরিচয় আর কার গায়ে হাত দিয়েছিস সেটা যদি এবার জানতি তাহলে দম আটকে মারা যেতি। তারপর তাহসিনকে বললাম মোটা একটা রড আর করাত নিয়ে আসতে। এসে রড আর কাটার দিয়ে গেল। রডটা হাত দিয়ে পাশটাকে এমন জায়গা করে সজোরে পায়ে বাড়ি দিলাম, সাথে সাথে মটমট করে হাড়গুলো ভাঙার শব্দ হলো আর ওমাগো বলে চিৎকার করে উঠল। তারপর কাটারটা নিয়ে একটার কাছে গেলাম। কাটারটা আঙুলের ফাঁকে ঢুকিয়ে কাটারে চাপ দিতে একটা আঙুল আলাদা হয়ে গেল। সাথে সাথে সারের মতো চিৎকার দিয়ে উঠল। বাকিগুলো হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো, আমাদের ক্ষমা করে দাও, আমরা না বুঝে এমনটা করে ফেলেছি, দয়া করে আমাদের মেরো না। কেন রে কুত্তার বাচ্চা, আমাকে মারার সময় কথাগুলো তোদের মনে ছিল না? এখন তো তোদের জামাই আদর করব। বলে কাটারটা দিয়ে এলো পাতারি ওদের বুকের মাঝে মারতে থাকলাম। তারপর বাকিগুলো সব আঙুল কেটে নিয়ে অনেক রক্তপাত হচ্ছিল, তাই টেপ দিয়ে আঙুলগুলোর মাথায় পেঁচিয়ে দিলাম। তখন সব কটা গলা কাটা মুরগির মতো করতেছিল। সাথে সাথে ওদের বুকের থেকে অঝোর ধারায় রক্ত পড়তে লাগলো। এভাবে আরো কিছুক্ষণ থাকলে ওদের জীবন চলে যাওয়ার জন্য যথেষ্ট, কিন্তু ওদের বেশি কষ্ট দিব না। আমার পরিচয় শুনলে ওদের মরতে একটু সুবিধা হবে। তখন ওদের কাছে আমার মুখ নিয়ে আমার পরিচয়টা বললাম। সাথে সাথে ওদের চোখগুলো বড় বড় হয়ে গেল আর দমটা আটকে মারা গেল। তাহসিনকে বললাম ওদের লাশগুলো শহরের মেন পয়েন্টে ঝুলিয়ে রেখে আসতে, যাতে শহরের সবাই দেখতে পারে। তারপর বাসায় চলে গেলাম। হ্যাঁ, এখন একটু শান্তি লাগতেছে ওদেরকে মেরে। রাতে বিছানায় শুয়ে আছি, এমন সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো। অপরিচিত নাম্বার বলতে প্রথমে ধরলাম না, দ্বিতীয়বার আবার ফোন আসলো। এবার ফোনটা রিসিভ করতেই মেহেলি কণ্ঠ আসলো। হ্যালো, কে বলছেন? আমি। আরে আমিটা কে দেখুন, পরিচয় দিন, আর না হলে ফোন কেটে দিন। আরে এত রেগে যাচ্ছেন কেন? আমি তাসফি। ও তাসফি, আসলে হঠাৎ ফোন দিল তো তাই। কেন ফোন দিতে পারি না নাকি? না সেটা নয়, কিন্তু আমার নাম্বার পেলে কোথায়? যাকে ভালোবাসি তার নাম্বার পেতে সময় লাগে নাকি? আচ্ছা, আমাকে আপনার ভালো লাগে নাকি সেটা বলেন। তাসফির কথা শুনে চুপ করে গেলাম। এত কথার মধ্যে আবার এই কথা কেন? মেয়েটা আসলেই পাগলি। কি হলো, চুপ করে কেন আছেন? বলেন, আমাকে আপনার ভালো লাগে নাকি? আমি আর কোনো অজুহাত শুনবো না। আমি জীবনে এই কাউকে ভালোবাসলাম, আর এখন যদি না বলেন তাহলে আমি কিন্তু খারাপ কিছু করে ফেলবো। মনে মনে না, কি যে করি মেয়েটাকে নিয়ে। এখন না বললে যদি কিছু করে বসে তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। কি হলো? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু তোমার বাবা কি মেনে নিবে? হ্যাঁ, মেনে নিবে, কারণ আমি যা বলি আমার বাবা তাই শোনে। আমার সুখের জন্য বাবা সব কিছু করবে। তারপর তাসফির সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে উঠে অফিস যেতে হবে। অনেকদিন যা হয় না। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরে হইচই লেগে গেছে। মাফিয়া ছেলেগুলোকে এত খারাপভাবে কি মারলো? ওদিকে রাজের অবস্থা তো আরও খারাপ। রাজ তো পুরো পাগল হয়ে গেছে। যেভাবেই হোক ওর ছেলের খুনিকে ধরবে, কিন্তু মাহফুজকে ওদের মাফিয়ার 14 গোষ্ঠী চেষ্টা করলেও ধরতে পারবে না। নিশ্চিন্তে বসে আছে, যেন কিছুই যায় আসে না।
অফিসের সময় হয়ে যাচ্ছে বলে ওয়াশরুমে যাই শাওয়ার নেওয়ার জন্য। ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের ড্রেস পরে নাই। বাসা থেকে বের হবে এমন সময় ফোনটা বেজে ওঠে। তারপর ফোনটা রিসিভ করে যা শুনে তাতে তো মাহফুজের হুঁশ উড়ে যায়। হ্যাঁ নিলয়, বল কি অবস্থা? নিলয় হলো মাহফুজের ইনফর্মার। ভাই, রাজ তো বিজয় সাহেবের বাড়ির মাইন ফিট করে বলে সিদ্ধান্ত নিয়েছে, আর মাইনের সাথে বিজয় সাহেবের এবং তার মেয়েকে উড়িয়ে দেবে। কি বলিস তুই? নিলয়, তোর মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছিস নাকি তুই? না ভাই, আমরা একদম এই ঠিক আছে। রাজের সাথে থেকে শুধু ওদের এই প্ল্যানের সম্পর্কে যা জানলাম তাই বললাম আপনাকে। তারপর ফোন রেখে দিলাম। নিলয়ের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে কি করব। পরে চিন্তা করলাম যে রাস্তা শুধু প্ল্যান করেছে, কাজ তো করতে দেরি আছে। ততদিনে আমি রাজের সব প্ল্যান বিফল করে দিব। এরপর অফিসে রওনা দিলাম। বাসা থেকে বের হতেই আবার ফোনটা বেজে উঠল। ফোন বাজতেই অস্থির লাগতেছিল, কিন্তু স্ক্রিনে তাকিয়ে দেখলাম যেন বস ফোন করেছে। হ্যাঁ বস, বলেন। মাহফুজ, কোথায় যাচ্ছ তুমি? তাসফিয়াকে তো কলেজে নিতে হবে, তাড়াতাড়ি বাসে আসো। মনে মনে ও আমার তো সেই কথা মনে নেই, নীলের কথা তো ভুলে গিয়েছিলাম। তারপর বসের বাসার থেকে রওনা দিলাম। একটু পরে বসের বাসায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি তাসফি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আজ খুব সুন্দর করে সেজেছে। আমি গাড়ির সামনে যেতেই তাসফি বলে উঠল, আচ্ছা, আজ আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে, একদম হুর পরীর মতো। আমার কথাগুলো তাসফিকে দেখলাম লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারপর দুজনে গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি ড্রাইভিং করতেছি আর খেয়াল করতেছি তাসফিং লুকিং গ্লাস দিয়ে বারবার আমার দিকে তাকাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর তাসফির কলেজের সামনে চলে আসলাম। তাসফি গাড়ি থেকে নেমে আমার কাছে আসলো। আচ্ছা, আমরা তো দুজনকে ভালোবাসি, এখন থেকে কি তুমি করে বলতে পারি? এ কথা বলেই লজ্জায় মাথা নিচু করে ফেললো। মনে মনে এই মেয়েটা যে এত লজ্জা নিয়ে কিভাবে বেঁচে আছে। হ্যাঁ, তুমি করে বলতে পারো। ধন্যবাদ। তোমাকে বলেই কলেজের ভিতর চলে গেল। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম, কিন্তু গেটের সামনে যেতেই একটু অবাক হলাম, কারণ গেটে যারা পাহারা দিচ্ছে তারা সবাই এই নতুন মুখ। কিছুই বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি। সোজা নিজের কাজের আন্ডারে গ্রাউন্ড রুমে চলে গেলাম। ওদিকে রাস্তার ছেলের সাথে বসে আছে। কিরে, কোনো নতুন খবর পেলি নাকি? হ্যাঁ বস, একেবারে তাজা খবর। বিজয় সাহেব তুহিনের কাছে গিয়েছিল কিছু লোককে দেওয়ার জন্য, যাতে করে কোম্পানির সিকিউরিটি গার্ডের বিষয়টা নিশ্চিত করতে পারে। ওই ছোট লোকের বাচ্চাকে ওই মেয়ে সহ মাইন দিয়ে উড়িয়ে দিব। ওর বাড়ি আর কোম্পানির কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। এই শফিক, তুহিনকে ফোন করে আসতে বল। তারপর শফিক ফোন করে তহিনকে আসতে বলে। শফিক হলো রাজের ডান হাত। ফোন করার একটু পরেই তুহিন চলে আসে রাজের আড্ডায়। তুহিন এসে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রাজ তুহিনকে কন্ট্রোল করে। জি বস, বলুন, হঠাৎ জরুরি তলব করলেন যে? তুহিন, তুই বলে বিজয় সাহেবের কোম্পানিতে তোর ছেলেদের পাঠিয়েছিস? জি বস, উনি আমাকে ছেলের মতো দেখেন। আমার কাছে এসে বললেন যে একটা গ্যাং ওনাকে হুমকি দিয়েছে, ওনার সেফটি দরকার, তাই আমার ছেলেদেরকে পাঠিয়েছি। তুই কি জানিস যে সেই গ্যাংটাকে? সেইটা হলো আমার গ্যাং, আর আমার চোখ পড়েছে বিজয়ের কোম্পানির দিকে। জি বস, আমি জানতাম না যে এটা আপনার গ্যাং। আমি এক্ষুনি আমার ছেলেদেরকে ফিরিয়ে আনতেছি। তখন তুহিন তার ছেলেদেরকে ফিরিয়ে আসতে বলল। এদিকে বিজয় সাহেব নিজের কেবিনে বসে কাজ করছে। একটা বড় প্রজেক্ট তার হাতে আসাতে গভীর মনোযোগ দিয়ে কাজ করছে। এমন সময় তুহিনের ছেলেরা বিজয় সাহেবের কেবিনে আসে। ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে ওঠে, বিজয় সাহেব, আমাদের বস আমাদেরকে এখনই ফিরে যেতে বলেছে আর পাহারা দিতে নিষেধ করেছে, তাই আমরা চলে যাচ্ছি। বিজয় সাহেব কাজ করছিল। ছেলেটার কথায় বিজয় সাহেব চমকে উঠলেন। ভাড়া দিতে নিষেধ করেছে মানে? কি বলছো তোমরা? মাথা ঠিক আছে তো তোমাদের? এত কথা শোনার সময় আমাদের কাছে নেই। আমাদের কাছে অর্ডার আসছে চলে যাওয়ার জন্য, তাই দেরি করা সম্ভব না। আপনি দরকার হলে বসের সাথে কথা বলেন, বলেই ছেলেগুলো চলে যায়। তো অনেক অবাক হয়েছে ছেলেগুলোর কথা শুনে।
কিন্তু তুহিন হঠাৎ এমন করলো কেন? বিজয় সাহেব যেন কিছুতেই মেলাতে পারছেন না তুহিনের ব্যবহার। বিজয় সাহেব সাথে সাথে তুহিনকে ফোন দেয়। একবার বাজতেই তুহিন ফোন ওঠায়। তুহিন, তুমি বললে তোমার ছেলেদের ফিরিয়ে নিয়েছো? হ্যাঁ আঙ্কেল, এছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। আমাকে ওপর থেকে এর কারণে চাপ দেওয়া হয়েছে, তাই আমি পারবো না, আমাকে মাফ করে দিন। বলেই ফোনটা কেটে দিল। তো তুহিনের কথা শুনে ভেঙে পড়েছে। তুহিন ছিল নিজের ছেলের মতো। বিজয় সাহেব টেবিলের উপর মাথা রেখে ভাবতে লাগলো কি করা যায়, কারণ কোম্পানির সিকিউরিটির জন্য তুহিনের ছেলেদের আনছিল। বিজয় সাহেব সিদ্ধান্ত নিলেন যে এবার মাহফুজকে সমস্ত কিছুর দায়িত্ব দিবে, কারণ মাহফুজকে বিজয় সাহেবের মনে ধরে গেছে। মাহফুজ এতদিন ধরে নিজের ছেলের মতো কোম্পানি আর বিজয় সাহেবের পরিবারের দেখাশোনা করছে। মাহফুজ আন্ডারগ্রাউন্ডের রুমে বসে সবগুলো সিসি ক্যামেরা দিয়ে নজর রাখছে কোম্পানির গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। সিসি ক্যামেরা লাগানোর আছে এইগুলো। এখন শুধু বিজয় সাহেব বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগাতে হবে, যাতে করে বাড়িতে বসে সব কিছুর উপর নজর রাখা যায়। তারপর বিজয় সাহেবের কাছ থেকে ছুটি নিলাম বাইরে যাব বলে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তার বাড়ির সিসি ক্যামেরা লাগানো। কিন্তু হেঁটেই কাছে আসতেই দেখি সেই অচেনা ছেলেগুলো একটাও নাই। মনের মধ্যে তখন একটু খটকা লাগলো। যাই হোক, বসের কাছ থেকে জেনে নিব বিষয়টা। তারপর বিজয় সাহেবের বাড়িতে সিসি ক্যামেরাগুলো লাগিয়ে দিয়ে আসলো। অফিসে ঢুকলো এমন সময় ফোন এলো। তা ফোন রিসিভ হয়ে গেল। বুঝলাম যে বসের ফোন এসেছে। তারপর ফোনটা কানে নিলাম। হ্যালো, কে বলছেন? আমি তোর বাপ রে রাজা। তুই আবার কেন ফোন দিয়েছিস? তোকে কিছু কথা বলি। তোর কাছে কোম্পানি চেয়েছিলাম, নিজের ইচ্ছায় দিস নাই। কোম্পানিকে পাবো বলে আশায় ছিলাম, কিন্তু তোর মেয়েকে দেখলাম সেদিন। তোর মেয়ে তো পুরাই ঝাক্কাস দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এখন তোর কাছে দুটো অপশন, হয় তোর মেয়েকে দিবি আর না হয় তোর কোম্পানি দিবি। যদি তাও না করিস তাহলে তোর মেয়েকে খুঁজে পাবি না, আর মাইনের ধাক্কায় তোর অফিস আর বাড়ি কিছুই খুঁজে পাবি না। বলেই রাজ ফোনটা কেটে দেয়। রাজের কথা শুনে তো মাহফুজের মাথার রক্ত উঠে যায়। রাজের এত বড় সাহস হয় কি করে তাসফিকে নিয়ে এত বড় কথা বলার? এই মাফিয়াদের কারণে পরিবার থেকে সরে গিয়েছি, আর এই সরে যাওয়ার কারণের মধ্যেই রাজেরও হাত ছিল। প্রথমে রাজকে শেষ করতে হবে, আর এটার জন্য আমাকে আগে জীবনে ফিরে যেতে হবে। তারপর অফিসে যেতেই বসের ডাক পড়লো। বসের কেবিনে গেল। হ্যাঁ মাহফুজ, এসো, ভেতরে এসো। তারপর ভিতরে গিয়ে বসের সামনে বললাম, শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। তারপর বস যা বলল তা শুনে তো বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু করো। শোনো মাহফুজ, তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। কাজটা আমার ব্যক্তিগত, আর আমি একমাত্র তোমাকেই ভরসা করি। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো মাহফুজ, রাজের নজর আমার কোম্পানির সাথে আমার মেয়ের দিকেও পড়েছে, তাই আমি আমার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছি। এই ব্যাপারে তুমি কি আমাকে সাহায্য করো? বসের যা কথা শুনে তো বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব শুরু হলো। জীবনে একজনকে ভালোবাসলাম, তাও অন্যের হয়ে যাবে? ঠিক আছে বস, প্রয়োজন হবে আমাকে বলবেন। মন খারাপ করে বসের কেবিন থেকে বেরিয়ে গেলাম। তারপর নিজের কাজে চলে গেলাম। রাজ ওর ছেলেদের নিয়ে আড্ডায় বসে আছে। এমন সময় সিফাত ভাই আসে। সিফাত ভাইকে দেখে রাজ দাঁড়িয়ে যায়। সিফাত ভাই, আপনি এখানে হঠাৎ করে? কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালোই আছি। তোর কি খবর? এই আপনার জন্য ভালো আছি। তো বলুন, কি কাজে আসলেন আমার কাছে? শোন রাজ, ভালো খবর আছে। আমি জানি তুই বিজয়ের কোম্পানিকে টার্গেট করেছিস। আবার প্রথম দেখাতে তার মেয়েকেও তোর ভালো লেগেছে। অতএব বিজয়ের মেয়েকে তুলে নিতে পারলেই বিজয় দুর্বল হয়ে যাবে। কিন্তু এখানে মাফিয়া কিং মাহফুজ বসে আছে, যার আন্ডারে আমরা কাজ করি। বলেন কি সিফাত ভাই? মাফিয়া কিং মাহফুজকে তো আমরা মেরে ফেলার জন্য অধীর আগ্রহে বসে আছি, কিন্তু এই মাহফুজ যে কোথায় থাকে তাই তো জানতাম না। এখন তো মারার জন্য সুবিধা হবে। হ্যাঁ, আরও একটা কথা জানতে পারছি যে মাহফুজ বিজয়ের মেয়েকে ভালোবাসে। অতএব বিজয়ের মেয়েকে জিম্মি করলেই মাহফুজ তোর হাতে লাগালে। আর আমিও মাহফুজকে মারার জন্য চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। এবার সুযোগ পাইছি মাহফুজকে মারার। হ্যাঁ ঠিক বলেছেন, আমি কাল রাতেই সব ব্যবস্থা করতেছি।
মাহফুজ, ইনফরমার হাবি আর নিলয় রাজেদের এই প্ল্যান শুনে সাথে সাথে মাহফুজকে ফোন দেয়। মাহফুজ একটু বিশ্রাম নিচ্ছিল আর তখনই এই ফোনটা বেজে ওঠে। হ্যাঁ হাবিব, বল কি খবর? ভাই একদম তাজা খবর আছে। তারপর হাবিব রাজের প্ল্যান সম্পর্কে মাহফুজকে সব জানিয়ে দেয় আর সিফাত ভাই আপনাকে মারার প্ল্যান করেছে। ঠিক আছে, প্ল্যান আমার কাছেও আছে। আর কালকেই রাজের শেষ দিন। তুই শুধু একটা কাজ কর, রাজের কাছে খবর পৌঁছে দে যে বিজয় সাহেব তার মেয়ের বিয়ে ঠিক করে ফেলছে। বাকি সব আমি করব। ঠিক আছে ভাই। তারপর হাবিব রাজের কাছে খবর পৌঁছে দেয় যে বিজয় সাহেব তার মেয়েকে বিয়ে ঠিক করেছে। এ কথা শুনে রাজের মাথায় আগুন ধরে যায়। বিজয়ের বাচ্চার এত বড় সাহস যে ওর মেয়ের বিয়ে ঠিক করে, যেখানে আমি ওর মেয়েকে চাইছি। কালই ওর মেয়ে আর ওকে ধরে আনবো আর মাইন দিয়ে কোম্পানি বাড়ি সব উড়িয়ে দিব। এদিকে মাহফুজ অন্য প্ল্যান করতে বসে আছে। ও রাজকে কালই মাটির সাথে মিশিয়ে দিবে। এতদিন চুপ করেছিল, কিন্তু এখন আর নয়। মাহফুজ তাহসিনের কাছে ফোন করে। তাহসিন, তুই কোথায় আছিস? এই তো এক জায়গায় একটু কাজে আসছে। আজ বিকালে মাফিয়ার সব ছেলেদের খবর দিয়ে আড্ডায় আসতে বল। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করতেছি। বিকেলে অফিস ছুটি হলে মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে রেডি হয়ে আড্ডায় চলে যায়। গিয়ে দেখে আগের থেকেই সবাই এসে বসে আছে। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। তারপর মাহফুজ একটি চেয়ারে গিয়ে বসে। হ্যাঁ বল মাহফুজ, কি জন্য ডেকেছিস? শোন, তোরা সবাই রাজ আমাকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থা করেছে আর টার্গেট করেছে বিজয় সাহেব তার তাসফিনকে। ওরা জেনে গেছে যে আমি তাসফিনকে ভালোবাসি, তাই তাসফিনকে দিয়ে আমাকে ধরাবে। বিজয় সাহেবকে মাইন্ড দিয়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। রাজ মনে হয় আজ রাতেই মাইন্ড লাগাবে বিজয় সাহেবের কোম্পানির বাড়ির চারপাশে। ওরা কিছুই করতে পারবে না, আমরা সবাই আছি। আর শোন তাহসিন, তুই আমাদের ছেলের দুইটা গ্রুপ কর। একটা গ্রুপ রাজের সব মাইন্ডগুলো ফিউজ করে দিবে, আর একটা গ্রুপ হলো রাজের আড্ডার জায়গায় চারপাশে যত আড্ডাখানা আছে সবগুলো চারপাশে মাইন্ড লাগানোর। ওকে, সব কিছু হয়ে যাবে, তুই নিশ্চিন্তে থাক। তারপর মাহফুজ বাসায় চলে যায়। ওদিকে মাহফুজের ধারণা অনুযায়ী রাজের ছেলেরা রাতে কোম্পানি আর বিজয় সাহেবের বাড়ির চারপাশে মাইন লাগিয়ে দিয়ে যাবে। মাহফুজ তো আগে থেকেই সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, তাই সিসি ক্যামেরা সব রেকর্ড হয়ে গেল সেখানে মাইন্ডগুলো লেগেছে। তারপর মাহফুজ সেই ভিডিওটা তাহসিনের কাছে পাঠিয়ে দেয় আর সেইগুলো মাইন্ড নষ্ট করে দিতে বলে। তারপর ঘুমিয়ে যায়। তাহসিনও কাজে লেগে যায়। ছেলে পেলে নিয়ে রাতের মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলে। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দেয়। অফিসে পৌঁছে মন দিয়ে কাজ করতে থাকে। এভাবেই দুপুর হয়ে যায়। হঠাৎই মাহফুজের কাছে একটা ফোন আসে। মাহফুজ ফোনটা রিসিভ করতে রাজ বলে ওঠে, মাহফুজ, তুই কি ভেবেছিস তোর ইনফরমার দিয়ে আমার সব তথ্য নিয়ে নিবি? সেটা কখনোই সম্ভব নয়, কারণ তোর ইনফরমারকে আমি বন্দি করে ফেলেছি। এই নিয়ে ওর গলা শোন। তারপর রাজ হাবির আর নিলয়ের মুখের কাছে ফোনটা ধরে। ভাই আমাদের কিছু হবে না, আপনি আছেন তো? আমরা জানি আপনি আমাদের বাঁচাবেন বলেই তো রাজের ফোনটা নিয়ে নেয়। এদিকে মাহফুজ রাজের মুখ থেকে বিজয় সাহেবের কথা শোনার জন্য বসে আছে, কারণ মাহফুজ জানে যে বিজয় সাহেব আর তাসফিকে রাজ তুলে নিয়ে গেছে। মাহফুজ শোন, আর একটা কথা, তোর ভালোবাসার তাসফি আর বিজয়কে তুলে নিয়ে আসছি। যদি সবাইকে বাঁচাতে চাস তাহলে আজ সন্ধ্যায় আমাদের আড্ডায় চলে আয়। আমি মেসেজ ঠিকানা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একাই আসবি, কোনো অস্ত্র ছাড়া বলেই ফোনটা কেটে দেয়। এই সুযোগটার জন্যই অপেক্ষা করতেছিলাম এত সময় ধরেই, কারণ আজই রাজের শেষ দিন। মাহফুজ তখন এই তাহসিনকে ফোন দেয়। হ্যাঁ বল, কি করতে হবে? শোন তাহসিন, রাজ আমাকে ওদের আড্ডায় যেতে বলছে সন্ধ্যায়, আর আমাকে একাই যেতে বলছে। আমি জানি ওরা আমাকে মেরে ফেলার জন্য ওইখানে সব কিছু ফাঁদ তৈরি করছে। তুই 3000 ছেলে নিয়ে রাজের আড্ডার চারপাশে সেট হয়ে যা, আর সবাই স্নাইপার নিয়ে যাবি। আমি ইশারা দিলেই শুরু করে দিবি। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করিস না, সব হয়ে যাবে, তুই নিশ্চিন্তে চলে যা।
তারপর মাহফুজ বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাটের নিচে থেকে মেশিনটা বের করে, অনেক দিন ধরে মেশিনটা ব্যবহার করা হয় না, দুই মাথাওয়ালা ছুরিটা বের করে। এতদিন পর আজ ছুরিটা রক্তের স্বাদ পাবে। সন্ধ্যার দিকে মাহফুজ রাজের দেওয়া ঠিকানায় পৌঁছে যায়। আড্ডায় ঢোকার সময় মাহফুজকে চেক করতে থাকে, কিন্তু মাহফুজ মেশিন আর ছুরি এমনভাবে রেখেছে যে রাজের পরের ছেলেগুলো চেক করেও পেল না। তারপর মাহফুজ আড্ডায় ঢুকে যায়। মাহফুজকে দেখে রাজের সব ছেলেরা ঘিরে ধরে। মাহফুজ কোনার দিকে চোখ করে দেখে তাসফি আর বিজয় সাহেবকে বেঁধে রাখছে। ওদের পাশে হাব্বি আর নিলয়কে বেঁধে রেখেছে। সবার মুখ বাঁধা। তাসফি আর বিজয় সাহেব তো মাহফুজকে এইখানে দেখে প্রচণ্ড অবাক হয়েছে। মাহফুজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহফুজ তাসফির দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে রাজ বেরিয়ে আসে। রাজ এসে একটা হাসি দেয়। কিরে, শেষ পর্যন্ত আমার ফাঁদে পা দিলি? তোরে তো আজকে জমের বাড়িতে পাঠাবো, তৈরি হয়ে যা। জোরে হাসি দেয়। তুই শেষ করবি আমাকে? আমি অনেক দিন ধরে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছি, কিন্তু তোর জন্য আজ পর্যন্ত পারলাম না। আজকে কাকে জমের বাড়ি পাঠাই দেখ। আজই তোর জীবনের শেষ দিন। তাহলে আগে তোর সামনেই তোর বসের কোম্পানি আর বাড়ি উড়িয়ে দিব। বলেই ফোনটা বের করে আর ল্যাপটপ অন করে। ল্যাপটপে বিজয় সাহেবের বাড়ি আর কোম্পানির লাইভ ভিডিও প্লে হচ্ছে। এইবার সব মাইন দিয়ে উড়িয়ে দিব আর সবাই তাকিয়ে দেখবি। বলেই ফোনের বাটনে চাপ দেয়, কিন্তু মাইন্ড ডিসপ্রট হয় না, কারণ রাজ তো অনেক অবাক হয়েছে। এইভাবে সবগুলো মাইন্ড এই সুইচ চাপ, কিন্তু একটাও বিস্ফোট হলো না। এবার মুচকি এসে বলে, আমি কি তোর মতো এমন কাজে কাজ করি? আমি মাফিয়া দলের কাজ করি, আর আমাকে শেখাবি কাজ কাকে বলে? তারপর মাহফুজ ফোনটা বের করে রাজের অন্য আড্ডার জায়গাগুলো লাইভ ভিডিও অন করে। তারপর ওই ওয়ান বলতেই কান ফাটানো আওয়াজ। প্রথম আড্ডার জায়গা উড়ে যায় মাইন্ডের আওয়াজে। পুরো শহর কেঁপে ওঠে মাইন্ডের আওয়াজে। তারপর মাহফুজ টু বলার সাথে সাথে আর একটা মাইন্ড বিস্ফোরণ হয়। এইভাবে 6টা মাইন্ড বিস্ফোরণ হয়। তো সবগুলো আড্ডার জায়গায় শেষ। এখন তোকে শেষ করব। তাই নাকি? তোর সাহস তো মন্দ না। আমার ঘরে এসে আমাকেই হুমকি দিস বলেই রাজ ওর ছেলেদের অর্ডার দেয় মাহফুজকে মারার জন্য। সাথে সাথে রাজের সব ছেলে মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে। এবার বাম পাশের গোড়া থেকে ছুরিটা বের করে একাই ওদের সাথে লড়াই করে শুরু করলাম। মাহফুজ একাই 50 জনের মতো ছেলেকে মেরে মাটিতে শুইয়ে দেয়। অবাক ছেলেগুলো, আবার ছেলেগুলো তেড়ে আসে। মাহফুজ ওদের সাথেও লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ করেই মাহফুজের পেটের মধ্যে কেউ একজন চাকু ঢুকিয়ে দেয়। মাহফুজ পিছনের দিকে তাকিয়ে দেখে শিপাত ভাই তার পেটে চাকু ঢুকিয়ে দিয়ে হাসছে। শিপাত ভাইকে দেখে অবাক হয়ে যায়। যে এতদিন আমার সাথে ছিল, সেই আজ আমাকে চাকু মারলো। মাহফুজ তখন পেট থেকে চাকু বের করে শিপাতের বুকে সজোরে একটা লাথি মারে। তাল সামলাতে না পেরে কয়েক হাত দূরে গিয়ে পড়ে। কুত্তার বাচ্চা, তুই আমাকে মারলি? বলেই মাটি থেকে উঠে মাহফুজকে আবারও মারার জন্য এগিয়ে আসে। আর তখনই তাহসিন মাফিয়ার ছেলেদের অর্ডার দেয় গুলি চালাতে। প্রত্যেকের হাতেই স্নাইপার। শিপাত মাহফুজকে মারার জন্য এগিয়ে আসতে স্নাইপারের গুলি এসে শিপাতের মাথা ছিদ্র করে দেয়, আর শিপাত জায়গায় পড়ে যায়। তারপর রাজ মাহফুজকে মারার জন্য আসলে মাহফুজের হাতে থাকা চাকু দিয়ে রাজের পেটে ঢুকিয়ে দেয়। ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এদিকে রাজের জমের বাড়ি পৌঁছে গেছে। রাজকে মারছে দেখে রাজের ছেলেরা মাহফুজকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু স্নাইপারের এত আঘাতের গুলিগুলো মাথা ছিদ্র হয়ে যায়। এই দেখে বাকিরা পালানোর জন্য আড্ডার বাইরে দৌড়ে চলে যায়, কিন্তু মাহফুজের ছেলেরা আগের থেকেই আড্ডার চারপাশ ঘেরাও করে ফেলেছে। বাকিদেরও মাথা খুলি ছিদ্র হয়ে যায়। তাহসিন দৌড়ে এসে সবার হাত পায়ে বাঁধন খুলে দেয়। এগিয়ে মাহফুজের যেন দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে, আর কিছুক্ষণ পর হয়তো সে পরকালের বাসিন্দা হয়ে যাবে।
মাহফুজ আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে। মাহফুজের এই অবস্থা দেখে সবাই মাহফুজের কাছে দৌড়ে যায়। তাসফি তো কেঁদেই চলেছে। খেয়াল করে দেখে মাহফুজের পুরো শরীরে রক্ত লাল হয়ে গেছে। পেটের মাঝখানে চাকুর আঘাতে অনেক বড় ক্ষত হয়ে গেছে, সেখান থেকে অজরে রক্ত পড়ছে। মাহফুজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তুমি একবার আমার সাথে কথা বলো। এই মাহফুজ, একবার উঠে দেখো, আমি তোমার কাছে বসে কাঁদছি। তোমার কি একটুও মার হয় না আমাকে কাঁদতে দেখে? একটি বার আমার সাথে কথা বলো না। এই মাহফুজ, উঠে দেখো না একবার। কিন্তু মাহফুজের কোনো সাড়া শব্দ নেই। মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে, পুরো ফ্লোরে রক্ত লাল হয়ে গেছে। মাহফুজের ছেলেরাও সামনে কেঁদে যাচ্ছে। এ মাহফুজ, উঠ না একবার। দেখ, আমি তাওসিন, তোর প্রাণের বন্ধু। তুই তো আমার প্রাণের ভাই। একবার কি আমার সাথে কথা বলবি না? কিন্তু তবুও মাহফুজের কোনো সাড়া নেই। এবার তাহসিন মাহফুজের বুকের সাথে কান লাগিয়ে দেয়, মাহফুজ শ্বাস নিচ্ছে কিনা দেখার জন্য। বুকের সাথে কান লাগানোর পর এই তাহসিন ছিটকে কয়েক হাত সরে যায়। এ মাহফুজ, তুই শ্বাস নিচ্ছিস না কেন? তুই মারা গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এইটা শোনার পরে তাসফির কান্নার গতি তো আরও বেড়ে যায়। বিজয় সাহেবও কেঁদে যাচ্ছে। তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে বিজয় সাহেব অবাক হয়ে যায়। বিজয় সাহেবের যা বোঝার বুঝে গেছে। মাহফুজের নিথর দেহ পড়ে আছে, সবার সামনে কান্না করে যাচ্ছে। তাসফি তো পাগল পাগল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। হঠাৎই মাহফুজ জোরে শ্বাস নিয়ে ওঠে। এটা দেখে সবাই প্রচণ্ড খুশি হয়, মাহফুজ বেঁচে আছে। এই, তোরা গাড়ি নিয়ে আয়, মাহফুজকে হাসপাতাল নিয়ে চল এক্ষুনি। তাসফি তো মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। তারপর মাহফুজকে গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়। সারা রাস্তায় তাসফি মাহফুজকে জড়িয়ে ধরে রেখে হাসপাতালে নেওয়ার পর মাহফুজকে অপারেশন রুমে নেওয়া হয়। পুরো হাসপাতালে মাহফুজের ছেলেরা দাঁড়িয়ে আছে। হাসপাতালের এক ফোঁটা জায়গাও বাকি নেই। মাহফুজের ছেলেরা কেঁদে চলেছে। তাহসিন অপারেশন রুমের বাইরে পায়চারি করছে, দেখে তার মেয়ে কেঁদে চলেছে। এটা দেখে তাসফিকে বললেন, কিরে মা, তুই কি মাহফুজকে ভালোবাসিস? তার বাবার কথা শুনে অবাক হয়ে তাকাই। বাবা কেমন করে বুঝলো? কিরে মা, বল, তুই কি মাহফুজকে ভালোবাসিস? এবার আর সামলাতে পারলো না নিজেকে, বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। হ্যাঁ বাবা, আমি মাহফুজকে অনেক ভালোবাসি। মাহফুজের মন অনেক ভালো। মাহফুজও আমাকে ভালোবাসে। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, অনেক বেশি। মাহফুজও আমাকে ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ তুমি মাহফুজকে আমার কাছে ফিরিয়ে দাও। কাঁদিস না মা, তোর কান্না যে আমার সহ্য হয় না। চিন্তা করিস না, আল্লাহ নিশ্চয়ই মাহফুজকে ভালো করে দেবেন। তাসফি তার বাবার কোলে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। এর মধ্যে ডক্টর এসে বলে যে মাহফুজ ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে, না হলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার সাহেব, আমি রক্ত দিব, কারণ মাহফুজ আর আমার রক্তের গ্রুপ একই, দুজনের এই ও পজিটিভ। কিন্তু 1 ব্যাগে তো হবে না, 2 ব্যাগ লাগবে। ডাক্তার, আমার রক্ত ও পজিটিভ, আমি রক্ত দিব। আপনারা দুজন এই আমি সাথে আসুন, আপনাদের রক্ত নিতে হবে। তারপর ডক্টর রক্ত নিয়ে আবারও অপারেশন রুমে ঢুকে যায়। প্রায় 1 ঘন্টা পর ডক্টর বের হয়। তখন সবাই দৌড়ে ডক্টরের কাছে যায়। ডাক্তার, রোগীর কি অবস্থা? ভালো আছে তো? একটুর জন্য বেঁচে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। চাকুটা পেটের অনেক গভীরে চলে গিয়েছিল। আমরা কি এখন দেখা করতে পারবো রোগীর সাথে? না, এখন নয়। রোগীর এখনো জ্ঞান ফিরে নাই, জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। তারপর সবাই বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর নার্স এসে বলে যে মাহফুজের জ্ঞান ফিরেছে, এখন রোগীর বাড়ির লোক দেখা করতে পারে। তারপর তাহসিন মাহফুজের কাছে যায়, দেখে মাহফুজ শুয়ে আছে, পেটে ব্যান্ডেজ করা। এখন কেমন লাগছে তোর? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। কিন্তু রাজের কি খবর? সবগুলো লাশ গুম করে ফেলেছি, কেউ খুঁজে পাবে না। মাহফুজ আর তাহসিন
কথা বলতে থাকে। তখনই তাসফি ভেতরে আসে। তাসফিকে দেখে তাহসিন বলে, দোস্ত তুই হলে ট্রিট দিস, এখন ভাবির সাথে কথা বল, বলে তাসিন চলে যায় কেবিনের বাইরে। তারপর তাসফি এসে মাহফুজের কাছে বসে। মাহফুজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মাহফুজ খেয়াল করে তাসফির চোখ দুটো ফুলে গেছে। মাহফুজ বুঝতে পারে তাসফি এতক্ষণ কেঁদেছে। এই পাগলি, কাঁদছো কেন? এই তো দেখো আমি বেঁচে আছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? দূর পাগলি, কি যে বলো না, আমি তো বেঁচে আছি, এখন আবার আমাকে নিয়েই বেঁচে থাকবা? এখন কান্না থামাও দেখি, এবার হাসি তো কলেজা, তোমার হাসি দেখতে আমার খুব ভালো লাগে। মাহফুজ তাসফির চোখ থেকে হাত দিয়ে পানি মুছে দেয়। তারপর তাসফি হেসে দেয় আর মাহফুজকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঠিক তখনই দরজায় কেউ একজন কাশি দেয়। তাকিয়ে দেখে তাসফির বাবা দাঁড়িয়ে আছে। তাসফি নিজের বাবাকে দেখে লজ্জায় তা মাহফুজকে ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকে। এসে মাহফুজের পাশে বসে। তারপর মাহফুজের দিকে তাকায়। মাহফুজ নিচের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে যে আমাকে মনে হয় অপমান করবে এখন। মাহফুজ, তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? অবাক হয়ে তাকিয়ে বিজয় সাহেবের দিকে। উনি কেমন করে জানলেন? না মানে আঙ্কেল, আমি... থাক, আর মানে করতে হবে না। তাসফি আমার কাছে সব কিছুই বলেছে। তখন তাসফির দিকে তাকালাম, দেখি লজ্জায় মাথা নিচু করে রাখছেন। মনে মনে বললাম, কত বড় ফাজিল, ওর বাবার কাছে সব বলে দিছে। কিন্তু মাহফুজ, আমার একটা বিষয় ঘটকা লাগছে। জি আঙ্কেল, কোন বিষয়ে? তুমি রাজের মতো এত বড় মাফিয়াকে মারা যে কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, আর তুমি মেরে ফেললে। আর তোমার সাথে এত ছেলে পেলে কিভাবে আসলো? তুমি কে বলো তো? আঙ্কেল, আমি আবার কি হতে যাব? আমি আপনার বডিগার্ড। না, এইটা তোমার আসল পরিচয় নয়। তুমি অনেক বড় কিছু। প্লিজ আমার কাছ থেকে লুকাও না, বলো প্লিজ। আঙ্কেলের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আমার পরিচয় জানলো হয়তো তিনি আমাকে কখনোই মেনে নেবেন না। কি হলো বলো না কেন? দেখো, তোমার সাথে আমার মেয়ের জীবন জড়িয়ে আছে। আঙ্কেল, আসলে আমি হলাম কিং অফ মাফিয়া, আর সমস্ত মাফিয়া দলেরই আমার হাতে তৈরি। রাজু আমার মাফিয়া দলে কাজ করত, কিন্তু আমার আগের জীবন ছিল সম্পূর্ণ আলাদা। যদিও আমি মাফিয়া কিং, তবু এসব ঝামেলা থেকে বাঁচছিলাম। তোমার আগের জীবন সম্পর্কে আমি জানতে চাই। আমার মেয়ের জীবনে আসার আগে তোমার পরিচয় আর পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো প্লিজ। হ্যাঁ বলবো, আমার পরিচয় আর লুকাবো না। তাহলে শুনুন, ফ্ল্যাশব্যাক। কয়েক বছর আগের কথা। মা বাবা আর একটা বোন নিয়ে ছিল আমাদের সুখের সংসার। আমাদের দিনগুলো খুব সুখের মধ্যে দিয়ে কাটতেছিল। বাবা ছিলেন বড় একজন ব্যবসায়ী, আর বোনটা স্কুলে পড়তো। আমি অনার্স 3য় বর্ষে পড়ি। ভার্সিটি বন্ধুবান্ধব, আড্ডা, পরিবার সব কিছু নিয়ে আমার নিত্যদিনগুলো ছিল অসাধারণ। সবসময় ছোট বোনের সাথে ঝগড়া করতাম, আর ছোট বোন আমার সাথে না পেরে কেঁদে দিত। তখন আমার দায়িত্ব হতো ছোট বোনের কান্না থামানো, আর বাবা মায়ের ভালোবাসা তো ভাই বোনের ওপর সবসময় ছিলই। তো এইভাবে আমি সুখের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করতেছিলাম। একদিন কলেজের ক্লাসে বসে ক্লাস করতেছি, তখন ছাত্রলীগের কয়েকজন নেতা এসে ছেলেদের ডেকে নিয়ে যায় একটা মিছিলে। আমি কখনোই সব মিছিলে যাই না, কিন্তু সেদিন প্রিন্সিপাল এসে সবাইকে যেতে বলায় মিছিলে যেতে হলো। মিছিলে 100 নেতার সাথে আমার একটু পরিচিত ছিল। আমি তাকে ভাই বলে ডাকতাম। ওই ভাই আমাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, কিন্তু আমি রাজি ছিলাম না। তবুও ভাইটি এমনভাবে বলে যে আমি আর তাদের দলে যোগ হয়ে গেলাম। এই বিষয়টা আবার বাবার কানে পৌঁছে গেল। বাবা আবার এসব দল করা পছন্দ করতো না। কলেজ শেষে বাড়ি যেতেই বাবা আমাকে অনেক বকা দিলেন, আর কি আর করার, বাবার বকা শুনে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার বোন আসলো। ভাইয়া, তুমি এসব দলে কেন যোগ দিলে? প্লিজ ছেড়ে দাও এসব। দেখি আপু, কি করা যায়। আজই তো যোগ দিলাম, ভালো না লাগলে ছেড়ে দিব। তুই এখন যা আপু, আমি রেস্ট নিব। তারপর তাইবা চলে যায়, আর আমিও শুয়ে পড়ি। এইভাবে দিন ভালো যেতে লাগলো, আর আমারও রাজনীতি ভালো লেগে যায়। তবে আমি পড়ালেখার পাশাপাশি রাজনীতি করতে লাগলাম।
কিন্তু এই জন্য বাবা আমার প্রতি নারাজ ছিলেন। মাও আমাকে সব ছেড়ে দিতে বলেন, কিন্তু আমি ছাড়তে পারি না। এর মধ্যে আমি আমার বন্ধু তাহসিনকে আমার দলে নিয়ে নিই। আস্তে আস্তে আমি তাহসিন পুরোপুরিভাবে মিশে যাই ওই দলে। আমাদের দুজনের মেধা ছিল অনেক, যার কারণে অনেক সহজে যে কোনো কাজ করে ফেলতাম। আমাদের এই যোগ্যতা দেখে ছাত্রলীগের নেতা মনে গলে যায়। আমাদের তার ডান হাত বাম হাত বানিয়ে নেয়। এইভাবে দুজনের উপরে উঠতে থাকি, কিন্তু আমাদের গতি এর মাধ্যমে সীমাবদ্ধ ছিল না। আমরা আরও কঠিন কাজগুলো করতে লাগলাম। আমার আর তাহসিনের মধ্যে রাজনীতি এমনভাবে গেঁথে গিয়েছে যে আমরা এর জন্য যে কোনো কিছু করতে রাজি ছিলাম। এইভাবে আমাদের দিন কাটতে লাগলো। আমরা বিভিন্ন কাজের মাধ্যমে নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে লাগলাম। সবাই এক পর্যায়ে আমাদের আর তাহসিনকে সবগুলোকে কাজ দিতে লাগলো। কিন্তু কিছুদিন পরে আমার কাছ থেকে বড় একজন নেতা খুশি হয়ে গেল আর আমাকে একটা এলাকার দায়িত্ব দিল। আমিও তাহসিনকে আমার ডান হাত করে নিলাম। কিন্তু আমার বাবা আমার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল। একদিন ডেকে বলল, তুই যদি এই রাস্তা থেকে সরে না আসিস তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। কিন্তু কে শোনে কার কথা? রাজনীতিতে ঢুকে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম। তাই বাবার মুখের ওপর বলে দিলাম যে তোমার ঘরে না থাকলে আমার কোনো কিছু সমস্যা যায় আসে না, বলেই রুমে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শুনতে পেলাম যে আমাদের বিপরীত দলের নেতার ভাই আসিফ তাহসিনকে মেরেছে। এটা শুনে আমার মাথায় রাগ উঠে গেল। আমি আমার ছেলেদের ফোন করে বললাম যেন যেখানে আসিফকে দেখতে পাবি আমাকে জানাবি। তারপর ফ্রেশ হয়ে খেতে বসলাম। এরপর একজন ফোন করে বলে যে আসিফ চৌরাস্তার মোড়ে আছে। তাই তখনই খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। গিয়ে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি তখনই গিয়ে আসিফকে মারতে শুরু করলাম। আমার এতটা রাগ হয়ে গিয়েছিল যে মারতে মারতে আমি আসিফকে মেরে ফেলেছিলাম। আর এই খবরটা চলে গেছে আসিফের ভাইয়ের কানে। এরপর আসিফের ভাই আমাকে মারার জন্য আমার বাড়িতে যায়, কিন্তু আমাকে না পেয়ে পুরো বাড়ি ভেঙে তছনছ করে দিয়ে আসে। বিকেলে আমি বাড়িতে গেলে আমার মাথা ঘুরে যায়। বাড়ির ওই অবস্থা দেখে তখনই বাবা আমার সামনে আসে। তুই আমার ছেলে হতে পারিস না। তোর মতো একটা কুলাঙ্কা ছেলেকে আমি মানুষ করতেছি এতদিন ধরে। একজন খুনি কখনো আমার ছেলে হতে পারে না। আজ থেকে তোকে আমি তেজ্য পুত্র ঘোষণা করলাম। তুই এখনই আমার বাড়ি থেকে চলে যাবি। তখন বাবার কথাগুলো যেন আমার কলিজা ছিঁড়ে গেল। ঠিকই তো, আমি একজন খুনি। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে আসলাম। রাস্তায় চায়ের দোকানে গেলাম। গিয়ে দেখি তাহসিনও আমার মতো চায়ের দোকানে বসে আছে। কিরে তাহসিন, এভাবে বাংলার পাঁচের মতো মুখ করে বসে আসিস কেন? দোস্তেরে এসব ঝামেলা জড়িয়েছে বলে আমাকে বাড়ি থেকে বাবা অনেক অপমান করে বের করে দিয়েছে। তাহসিনের কথায় তখন মৃদু হাসলাম যে ওরও আমার মতো একই অবস্থা। তারপর দোকান থেকে বের হয়ে আমাদের নেতার কাছে গেলাম, যার আন্ডারে আমরা কাজ করতাম। কিন্তু সেই নেতা আমাদেরকে খুনি অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। সেইখানে আমাদের জায়গা হলো না। এইবার মনে করলাম বাড়িতে ফিরে যাই, কিন্তু তখন মনে পড়ল যে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর কি আর করব? আমার আর তাহসিনের কোনো জায়গায় আশ্রয় জুটল না। তখন উপলব্ধি করতে পারলাম যে পরিবারের ভূমিকা কতটুকু। এই নেতার শুধু তাদের স্বার্থের জন্য আমাদের গরুর মতো খাটাই। তখন আমি প্রতিজ্ঞা করলাম যেভাবেই হোক আমি মাফিয়াদের কিং হব, নিজেই নিজের মাফিয়ার দল তৈরি করব। আর যারা আমাদের সাথে প্রতারণা করছে বা করবে এদের আমি জীবিত রাখবো না। এখানে একটা কথা বলে রাখি যে আমি কোনো দলের বিরুদ্ধে বলছি না। এখানে শুধু আমার মন করা কথা বলছি, তাছাড়া কিছুই না। তখন আমি আর তাহসান রাস্তার মাঝে ঘুরতে লাগলাম। অনেক অসহায় হয়ে পড়লাম আমরা দুজন। প্রত্যেক দিন নিজের খাবার জুটানো কষ্ট হয়ে যায়। বেঁচে থেকেও মারা যেতে লাগলাম দুজনে। কিন্তু এভাবে আর কতদিন চলবে? পেট তো চালাতে হবে। তাই কাজের সন্ধানে বেরিয়ে গেলাম দুজনে, কিন্তু ভালো কোনো কাজ পেলাম না। অবশেষে পেটের দায়ে খারাপ কাজের সাথে যুক্ত হয়ে গেলাম। সব রকমের খারাপ কাজ করতে লাগলাম। এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমরা করতাম না। চুরি থেকে শুরু করে খুন পর্যন্ত করতে লাগলাম। এক পর্যায়ে মাফিয়া দলের সাথে যুক্ত হয়ে গেলাম। দুজনে একসাথে আমাদের কাজে গতি দেখিয়ে ওপরের লেভেলে পাঠানো হলো। কিন্তু আমি তো আগেই ভেবে রেখেছি যে আমি নিজেই দল তৈরি করব। আমি আমার নিজের গতিমতো এগোতে লাগলাম, আর তাহসিন তো আমার সাথে আছেই। তারপরে বড় বড় নেতাদের সাথে কাজ করতে লাগলাম, আর গোপনের কৌশলে মাফিয়ার ক্রুদের আমাদের দলে আনতে লাগলাম।
তাহসিনকে এখানে আমার ডান হাত বানালাম। কিছুদিন পরে আমার বিচার একটা দল হয়ে গেল। আমি যে দলের মাফিয়া কাজ করতাম তার সমস্ত ক্রুকে আমার দলে নিয়ে আসলাম। তখন ওরা শুধু ওপরের মাফিয়া দলে কাজ করতে লাগলো, কিন্তু ভিতরে আমার আন্ডারে কাজ করতে শুরু করলো। এভাবে প্রচুর বুদ্ধির সাথে কাজ করে আমি আন্ডারগ্রাউন্ডের মাফিয়া কিং হয়ে উঠলাম। কিন্তু কিভাবে যে বড় বড় মাফিয়ার আন্ডারগ্রাউন্ডের লিডার আমার বিষয়টা জেনে গেল। আমায় দেখে বড় মাফিয়ার দলগুলো পাঙ্গা নিতে আসতো, কিন্তু আমার দলের সাথে পারল না। তারপর সব কয়েকটা মাফিয়া ক্রুকে বন্দি করে আমার দলে নিয়ে আসলাম। আস্তে আস্তে দেশের সব মাফিয়াকে নিজের আয়ত্তে আনলাম। তারপর গেলাম কিং অফ মাফিয়া। তারপরে হয়ে গেলাম কিং অফ মাফিয়া। নিজের আত্মগোপন করে মাফিয়ার টিম পরিচালনা করতে লাগলাম। তারপর পরিচিত হলো সিফাত ভাইয়ের সাথে। সিফাত ভাই ছিলেন অনেক বড় একজন মাফিয়ার নেতা। এভাবে দিন যেতে লাগলো। কিন্তু একদিন বাবা মা আর বোনটার কথা খুব মনে পড়লো। নীরবে কাঁদলাম তাদের জন্য, কিন্তু পরক্ষণে মনে হলো অতীতের সেই কথা। যাদের জন্য পরিবার থেকে আলাদা হয়ে গেছি তাদেরকে আমি ছাড়বো না। তারপর আমাদের ছেলে পাঠিয়ে আসিফের বড় ভাইকে আমার কাছে নিয়ে আসলাম। আমাকে দেখেই চিনে ফেললো। তারপর ওইটাকে কতল করলাম। তারপর যে নেতা আমাদের খুনি অপবাদ দিয়েছে তাকেও কতল করলাম। এভাবে শান্ত হলাম ওদেরকে মেরে। কিন্তু আমি এভাবে মাফিয়া কিং হয়ে থাকতে ভালো লাগছিল না। নিজের একটা আলাদা পরিচয় বানানোর জন্য আপনার কোম্পানিতে চাকরি নিলাম, আর এখন আমি আপনার বডিগার্ড হয়ে আপনার সামনে শুয়ে আছি বলে আমার অতীত শেষ করলাম। তাকে দেখি আঙ্কেল আর তাসফি দুজনেই কাছে। বিজয় সাহেব, মাহফুজ আজ তোমার পরিবারকে এখানে আনবে। আমি আগামী সপ্তাহে তোমার আর আমার মেয়ের বিয়ে দিব। জি আঙ্কেল। পরের দিন সকালে তাহসিনকে পাঠালাম আমার ও আমার পরিবারকে নিয়ে আসতে। বিকালে তাহসিন নিয়ে চলে আসলো সবাইকে। আমার বাবা সবকিছু শুনে আমাকে বুকে জড়িয়ে নিয়ে তাহসিন ও তাহসিনের পরিবারের সাথে এক হয়ে গেলাম। আগামী সপ্তাহে আমার আর তাহসিনের বিয়ে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। খুব জাঁকজমকভাবে আমাদের বিয়েটা হয়ে গেল। সব কিছু আবার আগের মতো হয়ে গেছে। আমার বোনটাও নিজের ভাবিকে পেয়ে খুব খুশি হলো। 2 বছর পর মাহফুজ আর তাসফিয়ার জান্নাতি হুরের মতো একটা মেয়ে হলো। সবাই ভালোবেসে মেয়ের নাম দিল লামিয়া। এখন দুজন মিলে তাদের পরিটাকে নিয়ে ব্যস্ত আছে। আর এইভাবেই সমাপ্ত হলো আর একটি জীবন কাহিনী। সকালে মাহফুজ তার মেয়েটার সাথে খেলা করছে। হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলে উঠল, ভাই তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন, তাসিনের অবস্থা একদম ভালো না। সাজাদের ছেলে পেলে তাসিনকে প্রায় মেরেই ফেলেছে, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারে। মাহফুজ কথাটা শুনে মাটিতে বসে পড়ে, যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহসিন মাহফুজের নিজের ভাই থেকেও বেশি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। আর কিছু না ভেবে মেয়েটাকে ওর মায়ের কাছে দিয়ে তারপর স্টোর রুম থেকে মেশিনটা নিয়ে বেরিয়ে পড়ে। আর জেরিকে ফোন করে বলে দেয় মাফিয়ার যত ছেলে পেলে আছে সবাইকে আড্ডায় একজোট হওয়ার জন্য। তারপর যেন হাসপাতালে চলে আসে। আচ্ছা ঠিক আছে ভাই। গাড়িটা অনেক জোরে ড্রাইভ করে হাসপাতালে চলে যাই। তারপর তাহসিনের কেবিনের ঠিকানা নেই। ভিতরে গিয়ে দেখি কয়েকজন ক্রু দাঁড়িয়ে আছে। মাহফুজকে দেখে কান্না করে দেয়। ভাই ওরা তাসিনকে মৃত্যুর পথে যাত্রী বানিয়ে দিয়েছে, আমরা ওদেরকে ছাড়বো না। আমি নিজেই শান্ত হতে পারছি না। চোখের পানি সবকিছু ঝাপসা দেখি, আর ওদের কি সান্ত্বনা দিব? সামনে তাকিয়ে দেখি তাহসিনের গলা পর্যন্ত কাপড় দিয়ে ঢাকা। মুখে অক্সিজেন মাস্ক পরা থাকা সত্ত্বেও নিঃশ্বাস নিতে পারছে না। কেবিনের দরজা আটকে দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। দৌড়ে গিয়ে তাহসিনকে জড়িয়ে ধরলাম। তাহসিন রে, তুই না আমার ভাই, আমাকে ছাড়া কিভাবে চলে যাবি? এই যে দেখ, তোর কিছু হবে না, আমি তোর কিছু হতে দিব না। একবার আমার সাথে কথা বল, বলে দেখ। কিন্তু তাহসিনের কোনো সারা শব্দ নেই। হঠাৎ করেই আমার হাতটা ধরলো, তারপর বলল, মাহফুজ রে, আমি তোকে খুব ভালোবাসি বলে হাত ছেড়ে দিল। তাহসিনের নাকে হাত দিয়ে দেখি মারা গেছে। এদিকে সমস্ত মাফিয়া কুম কাটতেছে। ঠিক সেই মুহূর্তে জেরেন কেবিনে ঢোকে। ভাই এত জরুরি তলব করলেন কেন? তাহসিন আমার কলিজার টুকরা ভাইকে ওরা মেরে ফেলেছে। তাসিনের লাশ দেখে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। না ভাই, এটা হতে পারে না।
তাহসিন ভাই মরতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। সবার মধ্যে একটা হাহাকার কাজ করতে থাকে। তারপর সবাই তাহসিনকে গোসল দিয়ে কফন পরিয়ে এক হুজুর এনে জাহানাজা পড়ায়, গোপনে সব কাজ শেষ করে। সবাই মিলে ফারিয়ার আড্ডায় বসে আছে। একদিকে সবাই শোকাহত, অন্যদিকে সবাই ভেতরে দাহু দাহু করে আগুন জ্বলছে। সবাই মাফিয়ার আড্ডায় চুপচাপ বসে আছে। মাহফুজও একটা জায়গা গুটিসুটি মেরে বসে আছে। কিভাবে পারলো ওরা আমার কলিজার টুকরো ভাইটাকে মেরে ফেলতে? হঠাৎ মাহফুজের পকেটে ফোনটা বেজে ওঠে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই। ফোনটা অনেক সময় ধরে বেজেই চলেছে। ভাই, অনেক সময় ধরে আপনার ফোনটা বাজছে। জেরির কথায় মাহফুজের ধ্যান হয়। ও হ্যাঁ, মাহফুজ পকেট থেকে ফোন বের করে দেখে বিশেষ কেউ একজন ফোন করেছে। এই কলিজা, কই তুমি? আড্ডায় বসে আছি। এখন আড্ডায় কি করো? জানো বাসার সবাই কত চিন্তা করছে তোমার জন্য। আমারও অনেক চিন্তা হচ্ছে। সেই না বলে কখন বের হয়ে গেছো? তাহসিনকে সাজেদদের ছেলেপেলেরা মেরে ফেলেছে। এই তুমি কি বলছো এসব উল্টাপাল্টা? তোমার মাথা ঠিক আছে তো? আর কেন মরতে যাবে? আমি এত কিছু জানি না, তবে ওরা আমার কলিজার টুকরার ভাইকে মেরে ফেলেছে। আমি ওদেরকে কেটে টুকরো টুকরো করে কুকুর দিয়ে খাওয়াবো। এই পাগল, এত রাগ করে না, শান্ত হও তুমি, আর এখনই বাসায় চলে আসবা। পাঠকরা হয়তো বুঝতে পারছেন না যে কে এই মেয়ে। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন। তারপর মাহফুজ সবাইকে বিদায় দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর বলে যায় তাহসিনের যারা মেরেছে সবাইকে খুঁজতে। তারপর ড্রাইভ করে বাসায় চলে যায়। বাসায় ঢুকেই একজন এসে জড়িয়ে ধরে। আমি কাঁদতে থাকি। কলিজা, এখন কান্না বন্ধ করো, আর কান্না করো না। এই তো দেখো আমি আছি। কিভাবে শান্ত হব বলো? ওরা আমার ভাইটাকে মেরে ফেলেছে। আচ্ছা এখন শান্ত হও। দুপুরে খেয়েছো তুমি? না, খাওয়া হয়নি। আমি তো জানি দুপুরের আগে বের হলে তুমি খাও না, তাই তোমার জন্য রান্না করে রাখছি। এসো তোমাকে খাইয়ে দিই। তারপর মেয়েটা খাবার এনে মাহফুজকে খাইয়ে দেয়। আচ্ছা পাঠকরা এবার বলেই দেই মেয়েটা কে। মেয়েটা হচ্ছে তাসফিয়া। সিজন 1 যারা পড়েছেন তারা সবাই জানেন এই সম্পর্কে, আর কিছু বলার নেই। আর গল্পের সাথে থাকলে বাকি সব জানতে পারবেন। তারপর মাহফুজ বিশ্রাম নেওয়ার জন্য একটা ঘুম দেয়। সন্ধ্যায় ঘুম ভেঙে যায়। পরে ফ্রেশ হয়ে জেরিকে ফোন করে সবাইকে আড্ডায় জড়ো হতে বলে। মেশিনটা কোমরে গুজে নেয়, তারপর গাড়িটা নিয়ে আড্ডায় চলে আসে। জেরি মাফিয়া সমস্ত ক্রুদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবাই মিলে সেই রাতে সাজ্জাদের সব ছেলেদের তুলে নিয়ে আসে। ঘটনার সাথে কুরজন জড়িত ছিল। সব লোককেই মাহফুজ নিজের হাতে কুপিয়ে মেরে শহরের বিভিন্ন জায়গায় টানিয়ে রেখে আসে। তারপর সবাই নিজ ঘরে ফিরে যায়। পরের দিন সকালবেলায় তাহসিনের ব্যাপারটা ভাইরাল না হলেও ওদের ব্যাপারটা ভাইরাল হয়ে যায় যে সাজ্জাদের 20 জন ছেলেপেলেকে অন্য গ্যাংয়ের ছেলেরা কুপিয়ে হত্যা করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে। তাদের 20 জনের শরীরে সাজ্জাদ নামের ট্যাটু ছিল, তাই শনাক্ত করতে কোনো সমস্যা হয়নি। সকাল থেকে এই নিউজটাই টিভির হেডলাইনে বারবার দেখাচ্ছে। খবরের কাগজও প্রচুর করা হয়েছে। খবরটা সাজ্জাদের মূলত পাওয়ার পয়েন্ট পর্যন্ত চলে গেছে। সাজ্জাদের গ্যাংটা সরাসরি আন্ডারওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত। আন্ডারওয়ার্ল্ডের লোকেরাও এই গ্যাংটা পরিচালনা করে। খবরটা দেখে সবারই হুঁশ উড়ে যায়। বিশেষ করে আন্ডারওয়ার্ল্ডের লোকেদেরও। এই গ্যাংয়ের লিডার হচ্ছে ফাতিম রোস্টার। সবাই মিলে মিটিং করে দেশের মধ্যে একটা স্পেশাল ফোর্স পাঠাবে যারা তাদের দলের লোকেদের সাথে এমন করেছে তাদের সবাইকে খুঁজে বের করে মারবে। একটা টিম গঠন করে পাঠানোর চিন্তা ভাবনা করেছে, কিন্তু ওরা তো জানে না দেশের মধ্যে একজন হিংস্র পশু বসে আছে শিকারের জন্য। দেশের দিকে কেউ কুনজর দিলে ওদের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে।
তাহসিন মারা যাওয়ার পর থেকেই মাহফুজ যেন কেমন মন মরা হয়ে গেছে। সারাদিন ঘরের মধ্যেই নিজেকে বন্দি করে রাখে। যত রকমের ব্যবসা করত সব তো আগের থেকেই ডুবে রয়েছে, কোনো কাজে মন বসছে না। আজ সকাল থেকে না খেয়ে আছে। আর সহ্য করতে পারছে না। মাহফুজকে এরকম দেখে যেন কলেজটা ফেটে যাচ্ছে। তাই প্লেটে করে খাবার নিয়ে রুমে যায়, দেখে মাহফুজ শুয়ে আছে। তাসফিয়া গিয়ে মাহফুজের বুকে মাথা গুজে শুয়ে পড়ে, তারপর ফুপিয়ে কেঁদে দেয়। তখনই মাহফুজের বুকের মোচড় দিয়ে ওঠে, কারণ সে তাসফিয়ার কান্না সহ্য করতে পারে না। তাসফিয়া চোখে পানি মুছে দেয়। আরে আরে কলিজা, কান্না করছো কেন? তুমি জানো না যে তোমার কান্না আমি সহ্য করতে পারি না, আর কান্না করলে তোমাকে একদম পেতনির মতো লাগে। মাহফুজের দুষ্টুমি করা শুনে তাসফিয়া রেগে যায়। তারপর মাহফুজের বুকে আলতো করে কিল ঘুষি মারতে থাকে, ফুপিয়ে ফুপিয়ে বলতে থাকে, জানো তোমার জন্য আমার কত চিন্তা হয়। তাহসিন ভাইয়া মারা যাবার পর থেকে তুমি যেন কেমন হয়ে গেছো, সবসময় মন মারা হয়ে থাকো। এভাবে থাকলে আমার খুব খারাপ লাগে। তোমাকে ছাড়া নিজেকে খুব একা একা মনে হয়, বলেই কান্না শুরু করে দিল। এই কলিজা প্লিজ কান্না করো না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, এই যে দেখো কান ধরছি, আর এমন হবে না বলেই মাহফুজ কান ধরে। মাহফুজের এমন বাচ্চামি দেখে হেসে দেয়। এই পাগল, এটা কি করতেছ? এত কিছু করতে হবে না, শুধু সারা জীবন আমার পাশে থাকলেই হবে। আচ্ছা আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, হ্যাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। তারপর তাসফিয়া মাহফুজকে খাওয়াতে লাগলো। তখনই লামিয়া দৌড়ে ঘরে চলে আসে। লামিয়া এসে মাহফুজের কোলে চড়ে বসলো, তারপর গালে একটা কিস করলো। জানো বাবা, নানা ভাই আমার সাথে খেলা করে পারেনি, আমি জিতে গেছি। লামিয়াকে জড়িয়ে ধরে আদর করে দিল। মাহফুজের সব থেকে ভালো লাগা হলো লামিয়ার হাসিটা, কারণ এটাই এখন বেঁচে থাকার দায়িত্ব অক্সিজেন। তাসফিয়া পুরো খাবারটা মাহফুজকে খাইয়ে দিল, তারপর রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মাহফুজ আর লামিয়া খেলা করতে লাগলো। কিছুক্ষণ পর তাসফিয়া এসে যোগ দিল। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন ফজরের সময় মাহফুজের ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসে। রুমে এসে দেখে তাসফিয়া আর লামিয়া খুব সুন্দর করে ঘুমিয়ে আছে। হঠাৎ মাহফুজের বাবা মায়ের কথা খুব মনে পড়তে থাকে। অন্যদিকে তাহসিনের মৃত্যুর পর ওর বাবা মাও যেন কেমন হয়ে গেছে। তাই মাহফুজ সিদ্ধান্ত নেয় গ্রামের বাড়ি থেকে কয়েকদিনের জন্য বেরিয়ে আসবে। একটু পর তাসফিয়ার ঘুম ভাঙলে মাহফুজ কথাটি জানায়। সেটা শুনেই তাসফিয়ার খুশি দেখে কে, খুশিতে মাহফুজকে জড়িয়ে ধরে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব, অনেকদিন আম্মুকে দেখি না, আর আমার মেয়েটা ওর দাদা দাদির সাথে দেখা করতে পারেনি। আমরা আজকেই রওনা দিব। হ্যাঁ তুমি সবকিছু গুছিয়ে নাও, আমি গিয়ে বাবাকে বলছি তোমার সাথে যেতে। এরপর মাহফুজ গিয়ে বিজয় সাহেবকে ডাক দেয়। বাবা রুমে আসতে পারে? হ্যাঁ মাহফুজ, রুমে আসো। এতে অনুমতি নেওয়ার কি আছে? বাবার কাছে গিয়ে বসলাম। ওষুধ খাচ্ছেন? আচ্ছা বাবা, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আসলে গ্রামের বাড়িতে যাব, আর আপনাকে সাথে নিয়ে যেতে চাচ্ছি। মাহফুজ, সেটা কেমন করে হয়? আমার উপর অফিসের এত কাজের চাপ রয়েছে, তার উপর গ্রামে গেলে মনে হয় না তোমার বাবা মা সহজে আসতে দিবেন। কোনো সমস্যা হবে না বাবা, হাতে গোনা কয়েকদিন থাকবো, তারপরে চলে আসবো। আর নীলা তো আছেই, সমস্ত কাজ না হয় এই কয়েকদিন ও দেখাশোনা করবে। বাবা প্লিজ চলেন না। বিজয় সাহেব মাহফুজের অনুরোধ আর ফেলতে পারল না, শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। তারপর নীলাকে ফোন করে সব কিছু খুলে বললেন। নীলাও কোনো আপত্তি করলো না। স্যার আপনি গ্রামের বাড়ি থেকে ঘুরে আসুন, সমস্যা নেই, আমি সব কিছু হ্যান্ডেল করে নিব। আর মাহফুজের যখন এত করে বলছে, তখন আমার মনে হয় আপনি গেলে ভালোই হবে। পাঠকরা অনেক ভেবেছেন, এখন আবার মেয়েটাকে, মেয়েটা হলো বিজয় সাহেবের সহকারী। বিজয় সাহেবের সাথে কথা শেষ করে রুমে আসে, দেখে তাসফিয়া সবকিছু গুছিয়ে ফেলছে আর লামিয়াও ঘুম থেকে উঠে পড়েছে। লামিয়া দৌড়ে এসে মাহফুজকে জড়িয়ে ধরে বলে,
বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের দাদু বাড়ি নিয়ে যাচ্ছ। জানো, সেখানে আমার সাথে আমার বন্ধুরা খেলা করে। ও তাই নাকি? তাহলে তো খুব খুশির কথা। তাড়াতাড়ি যেতে হবে তাহলে। আর তাসফিয়া, তুমি বাবার কাপড় গুছিয়ে নাও, বাবাকেও নিয়ে যাচ্ছি। ওকে বলে রুম থেকে বেরিয়ে যায়। সবাই সকালের নাস্তাটা করে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবার মনটা ফুরফুরে লাগছে, কারণ অনেক দিন পর এই যান্ত্রিক শহর ছেড়ে গ্রামের প্রাকৃতিক পরিবেশে পা বাড়ালো। লামিয়া তো পুরো রাস্তা ধরে ওর নানা ভাইয়ের সাথে গল্প করছে। বিজয় সাহেব লামিয়ার সাথে হাসি মজা করতে করতে গেছে। বিকেলের দিকে সবাই মিলে গ্রামে পৌঁছে যায়। সবাইকে দেখে মাহফুজের ছোট বোন দৌড়ে আসে। ভাইয়া, কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? না, ভালো ছিলাম না। এখন তোরা সবাই এসেছিস, অনেক ভালো থাকবো। এখন তো সবাই ঘরে আয়। ও হ্যাঁ চলো। তারপর সবাই মিলে বাড়ির মধ্যে যায়। মাহফুজের মা সবাইকে দেখে দৌড়ে এসে মাহফুজকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আরে আরে আম্মু, কান্না করো কেন? এখন আর কান্না করো না। আগে বল, কয়দিন থাকবি তোরা সবাই? এই তো সপ্তাহখানিক থাকবো, তারপর সবাই ভিতরে চলে আসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেয় মাহফুজ। তারপর লামিয়ার ডাক দেয়। লামিয়া তখন রুমে চলে আসে। বলো বাবা, ডাকছো কেন? আম্মু চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তারপর তাসফিকেও সাথে নেয়। বাইরে যেতে গেলেই মাহফুজের আম্মু এসে পথ আটকায়। মাহফুজ, কই যাচ্ছিস তুই? এই তো আম্মু, বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে যাচ্ছিস, ভালো কথা। এলাকা এখন বেশি ভালো নাই, কোনো প্রকার মারামারি করে আসবি না। ওকে ঠিক আছে বলে তিনজনে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ ধরে সবাই সৌন্দর্য উপভোগ করে, তারপর একটা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হঠাৎই দূরে দেখতে পায় কিছু লোকের ভিড়। মাহফুজ কৌতূহলবশত সেখানে যায়। ভিড় ঠেলে সামনে আগাতেই দেখে কিছু ছেলেপেলে মিলে একটা বয়স্ক লোককে খুব মারছে। মাহফুজ সেটা দেখে ছেলেগুলোকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর লোকটাকে মাটি থেকে ওঠায়। চাচা, আপনি ঠিক আছেন তো? লোকটা হ্যাঁ বলে মাথা নাড়ায়। ঠিক তখনই একটা ছেলে এসে মাহফুজের পিঠে একটা লাথি মারে। সাথে সাথে বেশ কয়েক হাত দূরে গিয়ে মাহফুজ পড়ে যায়। সেটা দেখে লামিয়া বাবা বলে চিৎকার দিয়ে মাহফুজের কাছে চলে যায়। তাসফিয়াও দৌড়ে মাহফুজকে আগলে নেয়। বাবা, তোমার কিছু হয়নি তো? দাঁড়াও মা, ওদের একটু শিক্ষা দিয়ে আসি। মাহফুজ সামনে তাকিয়ে দেখে ওরা আবার লোকটাকে মারছে। এবার লোকটা ওদের কাছে হাত জোর করে মিনতি করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। চারপাশের লোকজন এসব দেখে মজা নিচ্ছে। লামিয়াকে কোলে নিয়ে শান্ত করে মাহফুজ ওদের কাছে গিয়ে আটকায়। আরে ভাই, উনি বৃদ্ধ মানুষ, ওনাকে মারছেন কেন? এই তুই কে রে? এলাকার এত মানুষ থাকতে তুই নাক গলাচ্ছিস কেন? কথা না বলে সামনে থেকে যা। আরে ভাই, এভাবে মারলে উনি তো মারা যাবে। সবার কথাবার্তা শুনে তাসফিয়া তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে, সাথে অনেক ভয়ও করছে যদি কিছু হয়ে যায়। একটা ছেলে আকাশের বুকে সজোরে একটা লাথি মারে। এই তোর এত লাগে কেন রে? দাঁড়া, তোর এই লোকটার মতো অবস্থা করছি। মাহফুজ দূরে ছিটকে গিয়ে পড়ে। মাহফুজের রাজকন্যাটার কোলে থাকা ঠাস করে মাটিতে পড়ে যায়। একটা ছেলে লামিয়াকে তুলে নিয়ে ফিকে মারে। লামিয়া ব্যথা পেয়ে কান্না করে দেয়। এবার মাহফুজের মাথায় তো রাগ উঠে যায়। পাশে থেকে একটা লাঠি নিয়ে সব কটাকে এলোপাথারি মারতে শুরু করে। সবার তো মার খেয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে দেয়। তখনই তাসফিয়া মাহফুজের কাছে আসে। মাহফুজ, তুমি ওদেরকে ছেড়ে দাও আর মেরো না ওদেরকে। এই তুই কাজটা কিন্তু ভালো করলি না। তুই জানিস না কাদের গায়ে হাত দিয়েছিস। আজকেই তোর জীবন শেষ করে দিব। কত বড় সাহস, আমাদের সাথে পাঙ্গা নিস। আমাদের আরো ছেলেপেলে আসতেছে, তোকে কেটে টুকরো করব। মনে মনে হাসছে। আমার ছেলেরা আমার সাথে পাঙ্গা নাই। একটু পরে 50 থেকে 60 জনের মতো আরো ছেলে পেলে চলে আসে। তাসফিয়া, তুমি লামিয়াকে রাখো, আমি ওদের 12টা বাজিয়ে আসি। পেছন থেকে মেশিনটা বের করে ওদের সামনে ধরে। সাথে সাথে ছেলেগুলো ভয় পেয়ে পিছনে সরে যায়। কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। গ্রামবাসীরাও ভয় পেয়ে আছে। এই তোরা কোন দলের রে?
তোরা যে দলের পাওয়ার নিয়ে চলিস সেই মাফিয়ার রুলস কি জানিস তোরা? এই তুই হাতের থেকে মেশিন ফেলে দে, তারপর আমাদের সাথে লাগতে আয়, দেখি কেমন পারিস। তোদের সাথে আমার লাগার কোনো দরকার নাই। আমার নাম শুনলেই তোদের আত্মার পানি শুকিয়ে যাবে। ওদের মধ্যে থেকে লিডার যেটা সে বলে উঠল, এই তুই কে রে, এত বকবক করছিস? মাহফুজ মাহমুদের নাম শুনেছিস কখনো? যে কিনা কিং অফ মাফিয়া। হ্যাঁ, নাম তো শুনেছি, আর আমরা তো সেই মাফিয়ার লোক, কিন্তু তোকে কখনো দেখিনি। সেই মাহফুজ মাহমুদ হলো আমি। কিন্তু সবার মনে একটাই খটকা লাগে, আসলে কি কিংস অফ মাফিয়া না নকল? আচ্ছা, আমরা কখনো আমাদের বসকে দেখিনি, তবে তার ব্যাপারে একটা কথা জানি, যে তার হাতের মধ্যে কিং নামের একটা ট্যাটু আছে। যদি দেখাতে পারো তাহলে মেনে নেব যে তুমি আসল। তখনই শার্টের হাতারটা উপরে ওঠাই, সাথে সাথে ট্যাটুটা বের হয়ে আসে। ভয়েতে যেন তাদের আত্মা বের হয়ে যাওয়ার কায়দা। সবাই মাটিতে মাথা নিচু করে বসে পড়ে, আর লিডারটা মাহফুজের পায়ের ওপর এসে হুমড়ি খেয়ে পড়ে। প্লিজ ভাই, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। এই তোদের মতো কিছু লিডারদের জন্য মাফিয়া নামের বদনাম হচ্ছে। ভাই, দ্বিতীয়বার আর এরকম হবে না, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা যা, আজকের মতো মাফ করে দিলাম। আর যদি কখনো এমন করিস সব কটাকে মেরে লাশ বানিয়ে দিব, লাশটাও কেউ খুঁজে পাবে না। পুরো গ্রামবাসী তো এই কাহিনী দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। সবাই গিয়ে লোকটার কাছে ক্ষমা চেয়ে আসে, তারপর সবাইকে কিছু কথা বলে পাঠিয়ে দেই। তারপর ছেলেগুলো চলে গেলে মাহফুজ ও রাজকন্যা আর তাসফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসে। মাহফুজের কয়েকটা জায়গা কেটে গেছে, লামিয়া হাত কেটে রক্ত পড়ছে। ওদের এই অবস্থা দেখে তো মাহফুজের মা কান্না করে দেয়, এই ছেলে তুই কি আমাকে কখনো শান্তি দিবি না? এই গ্রামে এসেও নিজের অকাত করতে থামলি না। কি করব আম্মু বলো? রাস্তা দিয়ে হাঁটতে দেখি কয়েকজন মিলে একটা বৃদ্ধ লোককে মারছে। হ্যাঁ, তাই একেবারে গরিবের রবিনহুড হয়ে বাঁচাতে গেলি। এই তাই বা ডেটল নিয়ে আয় তো। বৌমা, তুমি লামিয়াকে কুলে রাখো। মাহফুজের বাবা আর শ্বশুরও ঘর থেকে বেরিয়ে এসে এদের এই অবস্থা দেখে মাহফুজের বাবা বলে, কি করে মাহফুজ, এখনও শান্তিতে থাকতে পারবি না? দেখছি আর কতদিন এসব করবে চলবে? বাবা, ওখানে একটা লোককে মারছিল। থাক, আর বলতে হবে না, অনেক দয়ালু হয়ে গেছিস তুই। আমার নাতনিটাকেও জড়িয়ে নিয়েছিস, ফ্রেশ হয়ে বিশ্রাম নে। তারপর মাহফুজ আর লামিয়াকে পরিষ্কার করিয়ে দিল, ডেটল দিয়ে ক্ষত জায়গার ব্যান্ডেজ করা হলো। রাতে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়লাম। আজকে লামিয়া মায়ের কাছে শুয়েছে, তাসফি আমাকে জড়িয়ে ধরে ছোট বাচ্চার মতো শুয়ে আছে। কি যে মায়াবী লাগতেছে। থাক, আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কয়েকদিন কেটে গেল, অনেক আনন্দের দিন কাটলো। শহরের তুলনায় গ্রামের পরিবেশেই অনেক ভালো, মনে হয় সারা জীবন গ্রামে থেকে যায়। কিন্তু আমি শহরে না থাকলে যে মাফিয়া টিম টিকতে পারবে না। একদিন সকালে ঘুম ফোনের আওয়াজে ঘুমটা ভাঙলো। ঘুম স্ক্রিনে তাকিয়ে দেখি জেরি ফোন করেছে। ফোনটা তখন রিসিভ করলাম। হ্যাঁ জেরি, বল কেমন আছিস? অনেক ভালো আছি ভাই, তবে একটা কথা বলতে ফোন করেছি। হ্যাঁ বল, কি বলবি? ভাই, সাজ্জাদ আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। আপনি ওর ভাইটাকে মেরে ফেলার পর ও আপনাকে মেরে ফেলার প্ল্যান করেছে, তাই বিশেষ একটা ফোর্স নিয়ে 2 দিনের মধ্যে দেশে ঢুকতে চলেছে। শুনেছি ওর দলে যারা আছে সবাই একজনের দানবের মতো, আর প্রচুর হিংস্র, একাই একজন 10 জনের সমান। ভাই, আমার প্রচুর ভয় করছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ওকে, তুই চিন্তা করিস না, আমি কালকে চলে আসতেছি বলে ফোনটা কেটে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে সবাইকে বললাম যে কালকে চলে যাব। আম্মু তো কোনোভাবেই যেতে দেবে না, শেষ পর্যন্ত অনেক কষ্টে রাজি করালাম। পরের দিন সকালে খাবার খেয়ে সবাই মিলে রওনা দিলাম। অনেক তাড়াতাড়ি শহরের দিকে গেলাম। বিকেলের দিকে পৌঁছতে দেখি সবাই এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। আমাদের গাড়িটা রাস্তার জ্যামে আটকে গেল। গাড়ি বের হয়ে সামনে চলে গেলাম, গিয়ে তো অবাক হয়ে গেলাম। দানবের মতো একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সবাইকে আমার ফটো দেখানো হচ্ছে। যে বলছে যে দেখে নাই তাকেই তুলে ছুঁড়ে মারছে। হঠাৎ করে কই থেকে যেন জেরি চলে আসলো।
এসে আমাকে দূরে নিয়ে গেল। ভাই সাদাদের সেই আন্ডারওয়ার্ল্ডের স্পেশাল টিম এরাই। ভাই এদেরকে যেরকম ভাবছিলাম তার থেকে এরা বেশি শক্তিশালী। আমাদের যেগুলো মাফিয়া ছেলেপেলে আছে তারা এই স্পেশাল টিমের সাথে টিকতে পারবে না। ওই যে তুই এত ভয় পাস না, এরা যে কোনো রকম শক্তিশালী হোক না কেন সব কয়টাকে জমের বাড়ি পাঠিয়ে ছাড়বো। তুই একটা কাজ কর, আড্ডার মাফিয়া ছেলেপেলেকে হাজির কর, আমি পরিবারের লোকদের বাসায় পৌঁছে দিয়ে আসি। ঠিক আছে ভাই, বলেই চলে গেল। তারপর সবাইকে বাসায় দিয়ে আড্ডায় চলে আসে। ভিতরে জেরি সবাইকে নিয়ে বসে আছে। মাহফুজ ভিতরে যেতেই সবাই দাঁড়িয়ে যায়। সবার মনে একটাই ভয়ের ছাপ। মাহফুজ গিয়ে জেরির পাশে বসে। ভাই এখন আমরা কি করব? গোপন সূত্র থেকে জানতে পারলাম সাদাত দেশে চলে এসেছে। কালকে আপনার উপর অ্যাটাক করবে, তারপর এখানে রাজত্ব করবে। সাদাতের তো রাগ রয়েছে আপনার উপর, কারণ আপনি ওর ভাইটাকে মেরে ফেলেছেন। ওসব নিয়ে কোনো চিন্তা করিস না। যারাই এই দেশটাকে নিয়ে বাজে চিন্তা ভাবনা আনবে তাদেরকে দুনিয়া থেকে পরপারে পাঠিয়ে দিব। সাজ্জাদদের অবস্থায় কালকে দেখা যাবে। আমি আজকে ফিরোজ ভাইকে ফোন করে জানিয়ে দেব যাতে ফারদিন রেস্তোরাঁকে এখানে আসতে বলে, তাহলে আরও কয়েকদিন বেঁচে থাকতে পারবে। আর জেরি, তুমি আমার মাফিয়া সম্পর্কে এখনো বেশি কিছু জানতে পারো নাই, এখনো তোমার অজানা কিছু রয়ে গিয়েছে। মাফিয়া একটা বিশেষ টিম গোপন একটা জায়গায় মাটির নিচে ট্রেনিং দেওয়া হচ্ছে। ওদের স্পেশালভাবে প্রশিক্ষণ করানো হচ্ছে যাতে করে দেশের যে কোনো বড় কাজে নিমিষেই করে ফেলতে পারে। আর ওরা একজন হায়নার থেকেও হিংস্র। ভাই আপনি তো এই কথাটা আগে বলেন না আমাকে, আমি আর ভাবলাম ওদের সাথে পেরে উঠবো কিভাবে। আচ্ছা, আজকে আড্ডা এখানে শেষ, সবাই নিজের জায়গায় চলে যাও। মাহফুজের অর্ডার শুনে সবাই আড্ডা থেকে বেরিয়ে যায়। তারপর মাহফুজ জেরির সাথে বুক করে বেরিয়ে আসে। জেরিকে বলে দেয় গোপনের সকল কিছুর ইনফরমেশন যেন নিয়ে রাখে। তারপর দুজনে বাসায় চলে যায়। বাসায় পৌঁছাতে রাত হয়ে যায়। বাসায় গিয়ে কলিং বেল দিতেই তাসফিয়া এসে দরজা খুলে দিল। ভিতরে এসে ফ্রেশ হয়ে রুমে গেলাম। লামিয়া খাটের উপর বসে খেলা করতেছে। আমাকে দেখি বাবা বলে জড়িয়ে ধরলো। তুই কোথায় ছিলে বাবা? এই তো মা, বাইরে একটু কাজের জন্য ছিলাম। আচ্ছা, তুমি রাতে খেয়েছো? হ্যাঁ বাবা, আম্মু খাইয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার আম্মুকে বলে দিচ্ছি যাতে তোমাকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর তাসফিয়াকে ডাক দিয়ে দিলাম। হ্যাঁ বলো, ডাকছো কেন? রাতের খাবার কি খেয়েছো? তোমাকে ছাড়া কখনো খেয়েছি আমি? ওকে ঠিক আছে, লামিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে টেবিলে এসো, দুজন মিলে খেয়ে নিই। ওকে ঠিক আছে। তারপর তাসফিয়া গিয়ে লামিয়াকে ঘুম পাড়িয়ে দিলে। এদিকে মাহফুজ খাবার টেবিলে বসে আছে। তাসফিয়া আসার পর দুজনে মিলে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে মাহফুজ ছাদে চলে যায়। সেখানে থাকা একটা সোফায় বসে তারপর ফিরোজ ভাইকে কল করে। একবার ফোন করতেই ধরে বলে, महफूज भाई मुझे बताओ तुम कैसे हो। हाँ महफूज भाई बोलो তুমি কেমন আছো। হ্যাঁ ভাই, मैं ठीक हो, तुम कैसे हो? हाँ भाई, আমি ভালো আছি, তুমি কেমন আছো? हाँ भाई मैं बहुत अच्छा हूँ। तो इतने दिनों बाद मुझे फिर से याद आया भाई। हाँ भाई আমি খুব ভালো আছি। তো হঠাৎ এতদিন পর এই ভাইটার কথা মনে পড়লো যে। আরে না, সেরকম কিছু না, অনেক কাজের চাপে কথা বলা হয় না, তেমন একটা কাজ করার জন্য ফোন দিলাম। ফাতিন রেস্তোরাঁ আমার দেশে এসে সবকিছু দখল করতে চাচ্ছে, ওকে বলে দাও না আসার জন্য। আর যদি রাজত্ব করতে আসে তাহলে জীবনে ফিরতে পারবে না। ওকে আমি ওর সাথে কথা বলছি আর জানাবো যে রোস্তার আক্রমণ করবে কি না। তারপর মাহফুজ ফোনটা কেটে দেয়। একটু পর আবারও ফোন করে। হ্যাঁ বলো ভাই, কি খবর আছে? রোস্তা কালকে তোমার দেশের উপর আক্রমণ করবে। ওকে অনেক বুঝিয়েছি কিন্তু আমার কথা শুনে নাই। অনেক ধন্যবাদ, তুমি ভালো থেকো। এই বলল মাহফুজ ফোনটা কেটে দেয়। মাথায় পুরোই আগুন জ্বলতেছে। শুধু এবার দেশের মাটিতে পা রেখে দেখ, তোদের অস্তিত্ব ধুলায় মুছিয়ে দিব। তারপর মাহফুজ হাবিবকে ফোন করে যে মাটির নিচে মানুষগুলোকে হায়না করার প্রশিক্ষণের কাজে আছে। মাহফুজ হাবিব কালকে তুমি পুরো মাফিয়া হায়নাগুলোকে মুক্ত করে দিবে, কারণ দেশের মাটি রক্ষা করতে হয় যে সে সব থেকে বড়
আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াকে ধুলোয় মিশিয়ে দিবে। কালকেই পুরো শহরে রক্তের বন্যা বইবে। মাহফুজ ছাদ থেকে নিচে এসে দেখে তাসফিয়া ঘরে নেই। তাসফিয়াকে পুরো বাড়ি খুঁজে ফেলেও কিন্তু কোথাও পায় না। এই তাসফিয়া আবার কই গেল? তখনই মাহফুজের ফোনে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? আমি যেই হই না কেন, তোর তাসফিয়া আমাদের কাছে। ওকে বাঁচাতে হলে সাজ্জাদের কাছে তোকে আত্মসমর্পণ করতে হবে, নয়তো তুই ওকে খুঁজে পাবি না। এই, আমার তাসফিয়ার যদি কিছু হয় তাহলে তোদের একটাকেও আস্ত রাখবো না। হাসালি আমাকে। বলেই ফোনটা কেটে দিল। মাহফুজের মাথায় তো আগুন ধরে যায়। নিষ্পাপ মেয়েটা ঘুমিয়ে রয়েছে। তাসফিয়ার কিছু হয়ে গেছে। তাসফিয়ার কিছু হয়ে গেলে মেয়েটা তো মাহারা হয়ে যাবে। মাহফুজ তখনই জেরির কাছে ফোন করে। জেরি, তাসফিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার তাসফিয়া কোথায় আছে জানতে চাই। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি বিষয়টা, বলে জেরি ফোনটা রেখে দেয়। মাহফুজ শুধু পায়চারি করতে থাকে, মাথাটা যেন ঝিম ধরে আছে, চোখ দিয়ে পানি পড়ছে। একটু পর জেরি ফোন আসে। হ্যাঁ জেরি, বলো কি খবর? ভাই, তাসফিয়া ম্যামকে সাজাদের ছেলে পেলে তুলে নিয়ে গেছে, আর গোপন সূত্র থেকে জানতে পারলাম যে রোস্তা আর সাজাদ মিলে আজ রাতেই আপনার উপর অ্যাটাক করবে। তাসফিয়াকে সেই সুযোগে কাজে লাগিয়েছে আপনাকে দুর্বলের জন্য। ওকে, ঠিক আছে, আমিও তাদেরকে শেষ করে দিব। মাফিয়ার সমস্ত ক্রুদের আড্ডায় জড়ো করো। রোস্তরের লোকেরা সবাই একটা চক্র করে যে ওরা মাফিয়ার আড্ডাটাকে পুরো ঘিরে ফেলবে। শুধু সময়ের অপেক্ষায় বসে আছে। জেরিন থেকে তো আগে থেকেই গোপন সূত্রে জানতে পেরে যায় যে রোস্তারের টিম অ্যাটাক করবে। এদিকে মাফিয়ার টিম পুরোই তৈরি হয়ে বসে আছে। মাফিয়ার কয়েক হাজার ক্রু একত্রে হয়ে যায়। তাদের সবার মধ্যে একটা চিন্তা কাজ করছে, তারা রোস্তারের নাম চিরতরে মুছে দিবে। মাহফুজের বুকে সৎ সাহস আছে। যারা এই দেশের দিকে কুনজর দিবে তাদের সবার অস্তিত্ব চিরতরে বিলীন করে দিবে। কিন্তু তাসফিয়ার জন্য তার অনেক খারাপ লাগছে। ওর যদি কিছু হয়ে যায়, কিন্তু না, মাহফুজ নিজের মনকে শক্ত করে তাসফিয়ার কিছু হতে দিবে না। সবাইকে জোর করে নিয়ে মাহফুজ কিছু কথা বলে। শোনো সবাই, কেউ পিছু পা হবে না। সবাই দেশের জন্য লড়বে। দেশের দিকে কুনজর দেওয়ার শকুনগুলোকে তাড়াতে হবে। আর আমার জন্য কোনো প্রকার চিন্তা করবে না। যত সময় পাবে রুখে দাঁড়াবে। দেশ থেকে কুলাঙ্গারদের তাড়াতে সর্বোচ্চ লড়াই করবে। সবার মধ্যে তো জোশ উঠে আছে। যার যাই হোক না কেন, ফাতিম রোস্টারের অস্তিত্ব সহ ধুলো মিশিয়ে দিবে। সবাই যার যার পজিশন নিয়ে শেষটা শেষ করো, সেট হয়ে যাও। এদিকে ফাতিম রোস্টার আর সাজ্জাদ তাদের সমস্ত কুটেরকে নিয়ে মাফিয়ার আড্ডায় চলে যায়। তারা গিয়ে মাফিয়ার পুরো আড্ডাকে ঘিরে ফেলে। আড্ডার ভেতরে মাফিয়ার কিছু শত্রু সহ মাহফুজ বসে আছে। ফাতিম আর সাজ্জাদ তাদের কিছু কুটো নিয়ে মাফিয়ার আড্ডায় ঢুকে পড়ে। দেখে মাহফুজ বড় একটা লোহার পাইপ নিয়ে বসে আছে। ফাতিম আর সাজ্জাদের সাথে তাসফিয়াও আছে। তাসফিয়াজের দেখে মাহফুজের কলিজায় যেন ছিঁড়ে যাচ্ছে, তাও সে নিজেকে শক্ত করে। हाय महफूज महमूद, हमने तुम्हारा अड्डे को चारों तरफ से घेर लिया, अब सरेंडर कर दो। हाय महफूज महमूद, আমি তোমার পুরো আড্ডাকে ঘিরে ফেলেছি, তুমি এবার সারেন্ডার করে দাও। ये फातिन रेस्तरा इंती भी जल्दी क्या है? बाप का खेल देखना अभी भी बाकी है। ए फातिल रोस्तार, এত তাড়াহুড়া কি আছে? বাপের খেলা দেখোনি, এখনো বাকি আছে। हाँ, दाद देना पड़ेगा, तेरे पे जिगर है मेरे दोस्त, जैसा तेरे बारे में सुना था उससे भी कई ज्यादा बड़ा खिलाड़ी है तू। ফাতিন, তোমার বাহবা দিতে হয়, তোমার বুকের পাটা আছে বন্ধু। তোমার ব্যাপারে যেটুকু শুনেছি তার থেকেও বড় খেলোয়াড় তুমি। আরে বুঝতে দেরি করে ফেলছো, এই জন্যই এখান থেকে জীবিত ফিরতে পারবা না। এজন্য একটা প্রবাদ আছে, সময় থাকতে সময়ের মূল্য দাও, না হলে সময়ের স্বল্পতা তোমাকে কষ্ট দিয়ে মারবে। ये छोकरा, ये गलत फहमी में दूर कर दूंगा। बाहर तो देख मेरा आदमी कितने हैं और तू कितने हैं।
রোস্টার, আরে ছেলে, তোমার ধারণা আমি পাল্টে দিব। বাইরে একবার তাকিয়ে দেখো আমার লোক সংখ্যা কত আর তোমার লোকদের সংখ্যা কত। मेन उन्हें मारेंगा, मेन धूले से मिले दूल्हा का कुछ समय में समझ जाऊंगा। হাসতে থাকে, তোদের মেরে তো ধুলে মিশিয়ে দিব, কিছু সময় থাক বুঝে যাবি। সাজ্জাদের আর ওর একটা টিমের মাহফুজের মারতে এগিয়ে যায়, কিন্তু মাহফুজ আর ওর সাথে যারা ছিল সবাই মিলে সাজ্জাদ আর টিমটাকে মেরে মাটিতে শুইয়ে দেয়। নিজেই এই টিমের বেশিরভাগ মানুষকে মেরে কিমা বানিয়ে দেয়, আর সাজ্জাদের তো मियाक्रू मेरे फेल से या छोकरा मुझे मारने आई, तुम नहीं जानता कि मैं तुम्हारा बाप रे। স্যারকে বলে একটা ছেলের মুখের ওপর পাড়া দিয়ে পুরো মুখ থেতলে দেয়। রোস্টার ভয় পেয়ে যায়। মাহফুজের মায়ের দেখে বাইরে তুমুলভাবে মারামারি হচ্ছে। মাফিয়ার ক্রু আর রোস্টারের ক্রুরা দেখে গেছে। মাহফুজ মাহমুদ বাড়াই কান আলাকে सुन मेरे आदिम केसर मार रहा तेरे बंदे को। এই মাহফুজ মাহমুদ, বাহিরে কান দিয়ে শোন, আমার লোকেরা তোমার লোকদের কিভাবে মারছে। ওদিকে আমার ক্রু তোমার ক্রুদের মারছে, এদিকে আমি তোমাকে খতম করব। এবার রোস্টার শক্তিশালী ফোর্সটাকে পাঠায় আকাশকে মারার জন্য, যে টিমটাকে সোলজার অফ রোস্টার বলা হয়। এবার পেছন থেকে গিয়ে মুখে হাত দিয়ে সিটি বাজায়, সাথে সাথে মাফিয়ার হায়নাগুলো উঠে আসে। রোস্টার ও মাফিয়ার হায়নাদের মধ্যে তুমুল আকারের মারামারি শুরু হয়ে যায়। বাইরে তুমুল আকারের মারামারি হচ্ছে। এবার রোস্টার মাহফুজকে মারার জন্য তেড়ে আসে। মাহফুজ রোস্টারের তলপেট বরাবর একটা লাথি মেরে দেয়। রোস্টার লাথি খেয়ে দূরে গিয়ে পড়ে, কিন্তু তখনই লাফ দিয়ে উঠে দাঁড়ায়, কারণ রোস্টার মার্শাল আর্ট জানে। রোস্টার এবার মাহফুজকে মেরে মাটিতে ফেলে দেয়। মাহফুজ বেকায়দাভাবে মাটিতে পড়ে গিয়ে হাতে আঘাত পায়, আবার উঠে রোস্টারকে আঘাত করে, কিন্তু মাহফুজ এবার আর পেরে উঠছে না, কারণ এক তো মাহফুজের হাতে অনেক ব্যথা পেয়েছে, অন্যদিকে রোস্টার মাহফুজের জখম হওয়া হাতটাকে বারবার আঘাত করছে। ইতিমধ্যে মাহফুজের নাক মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মাহফুজ মাটিতে আবার পড়ে যায়, ওঠার মতো কোনো শক্তি পাচ্ছে না শরীরে। ये महफूज उड़ ना, तुझे तो मेरे को ख़त्म करना है, उठ साले। क्या बोला था? बाप है तू, बाप तेरा मैं हूँ। 110 तक गुनूंगा, इस समय पे उठ नहीं सका तो गुली मार दूंगा। 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে না উঠলে গুলি মেরে দিব। রোস্টার গুলি বের করে কোমর থেকে। মাহফুজ ওঠার মতো কোনো শক্তি পাচ্ছে না, মনে হচ্ছে শরীর আর কোনো শক্তি অবশিষ্ট নেই। উঠতে চেষ্টা করতে থাকে, একদিকে রোস্টার গুনতে থাকে 1 2 3 9। মাহফুজ কোনো মতে উঠে দাঁড়ায়, আর তখনই রোস্টার 10 বলে গুলি করে দেয়, কিন্তু তখনই তাসফিয়া গুলির সামনে চলে আসে আর শরীরের মধ্যে গুলি ঢুকে যায়। এই দেখে মাফিয়া হায়েনারা রোস্টারকে ছিঁড়ে ফেলে, রোস্টারের জায়গায় মারা যায়। আস্তে আস্তে তাসফিয়ার চোখ অন্ধকার হতে থাকে। তাসফিয়া আস্তে আস্তে বলতে থাকে, মাহফুজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি মনে হয় আর বেশিক্ষণ থাকতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ মাফ করে দিও, আর আমার মেয়েটাকে দেখে রেখো। এই তাসফিয়া, কি বলছো তুমি পাগলের মতো? তোমার কিছুই হতে দিব না আমি। এই যে রে, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আয়, তাসফিয়াকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর তাড়াতাড়ি করে তাসফিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলে দেয় তাসফিয়ার কন্ডিশন এখন খুব বেদকিত, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, ওদের হাতের বাইরের সিচুয়েশন। আজ 3 দিন তাসফিয়া এখনও জ্ঞান ফেরেনি। ডক্টররাও কিছু বলতে পারছে না ভালো মন্দ। এদিকে মাহফুজ পুরোপুরিভাবে পাগল হয়ে গেছে। বাড়ি থেকে আকাশের মা, বাবা আর বোন, তাসফিয়ার বাবা আসছে ইটালিতে। সবাই মরার মতো মুখ নিয়ে কেবিনের বাইরে বসে আছে। নার্স একজন এসে বলে রোগীর জ্ঞান ফিরেছে, রোগী এখন বিপদমুক্ত, আপনারা চাইলেই রোগীর সাথে দেখা করতে পারেন। মাহফুজ খুশিতে কান্না করে দেয়। সবাই গিয়ে আগে দেখে আসে তাসফিয়াকে। মাহফুজ এখনও কেবিনের বাইরে বসে আছে।
একটু পর মাহফুজের আম্মু এসে যা গিয়ে দেখে আয়। সবাই বের হয়ে মাহফুজের কেবিনে ঢোকে। মাহফুজকে দেখে তাসফিয়া মুখ ঘুরিয়ে নেয়। মাহফুজ কিছু বুঝতে পারে না। এই তাসফিয়াকে আমার দিকে তাকাও, এমন কেন করছো? আজ তোমার জন্য আমি পরপারে চলে যেতাম, তাহলে আমার মেয়েটার কি হতো? তোমাকে কিভাবে মাফ করতাম? তাসফিয়ার পা ধরে কেটে দেয়। তাসফিয়া, আমি সরি, আগে বুঝতে পারি নাই যে এমন হয়ে যাবে। আমাকে মাফ করে দাও। মাহফুজের কান্না কেঁদে আর রাগ করে থাকতে পারে না। এই এই কি করছো? কি করছো কি তুমি? এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। পা ছাড়ো। তাহলে বলো আমায় মাফ করে দিয়েছো? পা ছেড়ে আমার কাছে আসো আর দুইটা ওয়াদা করো। হ্যাঁ, কি করব বলো? তাসফিয়া, আজকের পর এই জগৎ থেকে তুমি পুরোপুরিভাবে ছেড়ে দিব, কারণ আমাদের বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে। আচ্ছা কলিজা, তাই করব। আজকের পর আমি সমস্ত কিছু ছেড়ে দিব। দ্বিতীয় হলো, আমার আরেকটা বাবু চাই। ওরে আমার শয়তান বউরে, একটা কথা তো রাখছি যে এখন থেকে সব ছেড়ে দিব। বাকি তুমি যদি বলো, বাকি কথাগুলো এখন রাতে পারি, এখানে আদর করা শুরু করে দিব। আই খুবিস না না। ইস, আমার লজ্জাবতী বউরে, একবার সুস্থ হয়ে বাড়ি ফিরো, ফুটবল টিম বানাবো। তো লজ্জায় শেষ। প্রায় 10 দিন পর তাসফিয়া সুস্থ হয়। ওকে হসপিটাল থেকে রিলিফস দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাকি পাঠকরা আর ওদের বাড়ির দিকে না যায়, সবাই সবার বাসায় চলে যায়। এবার কারণ মাহফুজ হসপিটালে কিছু একটা বলছিল, ফুটবল টিম না কি যেন একটা। থাক, বাদ দেন এইসব ইতিহাস, সেগুলো শুনতে হবে না। নিজেদের বিয়ে করে নিজেরা ইতিহাস তৈরি করেন। থাক, এখন আর কিছু বললাম না। তাহলে বলছি কি যে এখন আমরা আসি।